হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসমার্ক। দেখো, আজকে আমরা যেটা নতুন একটা সেশন নিয়ে এসেছি, দেখো দেওয়া রয়েছে। এটা আজকে ডিটেলে আলোচনা হবে এবং তোমাদের ক্লাসটা প্রথম থেকে শুরু করে শেষ অবধি ভালো করে টেনে দেখতে হবে। তবে কিন্তু ক্লাসের যে আসল তথ্যটা বুঝতে পারবে। এবং হ্যাঁ, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দাও, কেমন? ওকে, চলো শুরু করা যাক। তো দেখো, এখানে কি লেখা আছে? বাস্তব সংখ্যা তত্ত্ব, রিয়েল নাম্বার সিস্টেম। এটা আজকে আমরা আলোচনা করব। তো সত্যি কথা বলতে গেলে যতগুলো চ্যাপ্টার আমাদের আছে, ঠিক আছে, সে তুমি যে কোনো ক্লাসেই থাকো না কেন, সব ক্লাসের জন্য এটা অ্যাপ্লিকেবল এবং সব ক্লাসের জন্য এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। সেটা হচ্ছে বাস্তব সংখ্যা তত্ত্ব। যে কোনো অঙ্ক করতে গেলে বা যে কোনো টাইপের অঙ্ক আমরা সলভ যখন করব, তখন এই জিনিসটা আমাদের খুবই কাজে আসে। তো সেটা একদম বেসিকও বলতে পারি, আর সেই বেসিক থেকে শুরু করে আমরা অ্যাডভান্সে যাব এবং প্রত্যেকটা জিনিস আমাদেরকে খুব মনোযোগ সহকারে বুঝতে হবে, ঠিক আছে? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে বাস্তব সংখ্যা তত্ত্ব। তো এখানে যে কথাগুলো রয়েছে, একটা বাস্তব রয়েছে, একটা সংখ্যা রয়েছে, একটা তত্ত্ব রয়েছে। তো সবগুলো আমরা আলোচনা করব। তার আগে আমাকে জানতে হবে যে সংখ্যা জিনিসটা কি, তারপরে আসবো বাস্তবে ফিরে আসবো আমরা। সংখ্যা কি জিনিস? তো সংখ্যা তোমরা বলবে যে এই যে 10, 20, 30, 15, 20 যা আছে সবগুলো কি সংখ্যা। 1 লাখ, 2 লাখ যা হোক না কেন সবগুলো কিন্তু সংখ্যা, তোমরা এগুলো জানো। কিন্তু এই সংখ্যা জানতে গেলে যেটা জানতে হবে সেটা হচ্ছে অঙ্ক। অঙ্ক কি জিনিস? এই যে অ আর ওয়ায়ে ক লিখছি অঙ্ক, বা আমরা এটা অ অনুসার ক লিখছি, সমস্যা নাই, দুটোই লেখা হয়। অঙ্ক কি জিনিস? এই অঙ্কটা হচ্ছে, একে আমরা ইংলিশে বলি ডিজিট। অঙ্ককে আমরা কি বলি ইংলিশে? ডিজিট। আর সংখ্যাকে আমরা কি বলি? এই সংখ্যাকে আমরা ইংলিশে বলি নাম্বার, ঠিক আছে? তাহলে পার্থক্য কোথায়? ধরে নাও একটা তুমি সংখ্যা বললে 25, এটা একটা সংখ্যা না? এর মধ্যে কটা আছে ডিজিট? এর মানে দুটো আছে অঙ্ক এর ভেতরে। তাহলে এখানে যে দুটো অঙ্ক আছে সে দুটো অঙ্কের নাম কি? একটা 2, একটা 5। তাহলে 2টা হচ্ছে একটা অঙ্ক, 5 হচ্ছে একটা অঙ্ক। তাহলে এই সংখ্যাটাতে দুটো অঙ্ক আছে না? তো এটার নাম আমরা বলি 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। বুঝতে পেরেছো? এবার যদি বলি শুধুমাত্র 2 লেখা আছে এখানে, তাহলে এটা অঙ্ক না সংখ্যা? তোমরা বলি অবশ্যই সংখ্যা, এটা একটা, ফের অঙ্ক আছে একটা আবার। তো এখানে এই যে সংখ্যাটা কত? 2। আর এই সংখ্যাটা তৈরি হয়েছে কটা অঙ্ক নিয়ে? একটা অঙ্ক নিয়ে। তাহলে এই সংখ্যাটা হচ্ছে এক অঙ্ক বিশিষ্ট। বুঝতে পেরেছো? তাহলে এই সংখ্যাটা হচ্ছে এক অঙ্ক বিশিষ্ট, যেমন তো এই সংখ্যাটা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট। যদি এমন থাকে 225, মানে 225, এটাও একটা সংখ্যা। আর এর ভেতরে আছে 3টে অঙ্ক, একটা অঙ্ক, দুটো অঙ্ক, 3টে অঙ্ক। তাহলে অঙ্ক বুঝতে পেরেছো, সংখ্যা বুঝতে পেরেছো। এবার আমি যদি বলি যে ধরে নাও 1 আছে, 5 আছে, 3 আছে, ঠিক আছে? তাহলে তোমরা বলবে এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, এটা একটা সংখ্যা। আবার এ নিজে একটা অঙ্ক, নিজে একটা সংখ্যা না? তার মানে কি বুঝতে পারছি এখান থেকে? প্রত্যেকটা অঙ্ক সংখ্যা হতে পারে, কিন্তু এই সংখ্যাটা অঙ্ক নয়, তাই কি না? 25 একটা কি সংখ্যা? অঙ্ক হচ্ছে কি না? অঙ্ক তো 2 আর 5 অঙ্ক। 5 একটা কি সংখ্যা, আবার নিজে একটা কি অঙ্ক। তার মানে অঙ্কগুলো, এই সংখ্যাগুলো অঙ্ক হতে পারে, কিন্তু এই সংখ্যাটা যে অঙ্ক নাও হতে পারে। এটা একটা অঙ্ক তো নাকি? আবার সংখ্যা হচ্ছে না? তো এই অঙ্কগুলো আমি যেগুলো পাচ্ছি, 1 পাচ্ছি, 5 পাচ্ছি, 3 পাচ্ছি, এরা নিজেরা এক অঙ্ক যুক্ত একটা সংখ্যা। আবার একটা করে এরা অঙ্ক আছে। আর এরা কি বলতো? সংখ্যা আছে। তো সংখ্যা মানে অঙ্ক যে হবে এর কোনো ব্যাপার নয়, কিন্তু একটা করে অঙ্কযুক্ত সংখ্যা, সংখ্যা অবশ্যই হবে। বুঝতে পেরেছো? তো এটা আমরা তো একটা অঙ্কর সংখ্যা বুঝে গেলাম। তাহলে তোমাকে যদি কেউ প্রশ্ন করে তুমি আজ অবধি কতগুলো অঙ্ক শিখেছো? 10টা অঙ্ক শিখেছি মোট। আজ থেকে শুরু করে, সরি, আজ অবধি আমরা মোট 10টা অঙ্ক শিখেছি।
1 2 3 4 5 6 7 8 9 আর একটা শূন্য। 10 কিন্তু অঙ্ক নয়, 10 একটা সংখ্যা। ওই 10-এর ভেতরে, এই 10-এর ভেতরে দুটো অঙ্ক আছে, একটা 1 আর একটা শূন্য। তাহলে তোমাকে যদি কেউ বলে আজ অব্দি কতগুলো অঙ্ক শিখেছো, 10টা অঙ্ক শিখেছি মোট, 0 থেকে শুরু করে 9 অব্দি। বোঝা গেল ব্যাপারটা? তাহলে আশা করি তোমাদের অঙ্ক আর সংখ্যা নিয়ে কোনো সমস্যা আর নেই। দেন এবার তোমাকে যদি এমন বলে, কিরকম, যে এই যে সংখ্যাটা আছে 99 আছে, কটা অঙ্ক আছে এখানে? দুটো অঙ্ক আছে। তাহলে আমরা বলতে পারি না যে দুটো অঙ্ক যুক্ত যদি সংখ্যা আমাকে লিখতে বলে সব থেকে বড় সংখ্যা, এর থেকে বড় কি হতে পারে? আর না, হবে না। কেন? এর থেকে আমি যদি 1 বাড়িয়ে দিই তো 100 হয়ে যাবে না? তাহলে যে সংখ্যাটা আমি পেলাম 100 পেলাম ঠিকই, কিন্তু সংখ্যাটা 3 অঙ্ক যুক্ত হয়ে গেছে। তাহলে 2 অঙ্কের সংখ্যা যদি লিখতে বলে সব থেকে বড়, এর থেকে বড় মানে কাউকে পাবো? আর পাবো না। কিন্তু যদি এখন তোমাকে বলে 2 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা লেখো, কত হবে তাহলে? 10 হবে অবশ্যই। কত হবে বলো? 10 হবে। কারণ এর থেকে ছোট নিবে 9 হয়ে যাবে না? তো 9 তো 1 অঙ্ক হয়ে গেল আবার। তাহলে এটা সংখ্যা আবার কিন্তু 1 অঙ্ক বিশিষ্ট সব থেকে বড় সংখ্যা, কি তাই তো? আর এটা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট সব থেকে ছোট সংখ্যা, আর এটা হচ্ছে 2 অঙ্ক যুক্ত সব থেকে বড় সংখ্যা। বুঝতে পেরেছো? তাহলে তোমরা বলো তো এর কি পরিচয় দেবো আমরা? 3 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা। এবার যদি বলা হয় 3 অঙ্কের সব থেকে বড় সংখ্যা বলো, 3টে 9 তাহলে 999। কি বুঝতে পারছো কি পারছো না? ওকে, তাহলে আমরা কিন্তু অঙ্ক আর সংখ্যার সম্পর্কে পরিচয়টা পেয়ে গেলাম। ঠিক আছে, এরপরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে যে কোনো একটা সংখ্যার, যে কোনো একটা সংখ্যা আমরা লিখবো। যেমন ধর নাও এটা আছে 2 আছে, 5 আছে, 4 আছে, 1 আছে। তো কত আছে? 2541। এটা একটা সংখ্যা, তাহলে কত অঙ্ক যুক্ত? 4 অঙ্ক বিশিষ্ট। আমাকে এবার যদি বলে যেমন 2 আছে, এই 2, এই যে সংখ্যাটা আছে 2, এর একটা প্রকৃত মান, একটা স্থানীয় মান। তো আমাকে যদি বলা হয়, তাহলে দুটো কথা পেলাম, এক হচ্ছে প্রকৃত মান, আরেকটা হচ্ছে স্থানীয় মান। এই দুটো সম্পর্কে একটা ধারণা তৈরি করতে হবে। কিরকম ব্যাপারটা দেখো, প্রকৃত মান মানে হচ্ছে ও অ্যাকচুয়ালি কত তুমি ওকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রকৃত মান। তো তোমরা বলো তো। হ্যাঁ, ঠিক আছে। তো এই যে সংখ্যাটা তোমরা দেখতে পাচ্ছ 2541, তো এই সংখ্যাটাতে আমি বললাম 2 এর প্রকৃত মান কত? তো কোথায় 2 রয়েছে? এখানে আসে না? প্রকৃত কথার মানে হচ্ছে রিয়েল, অ্যাকচুয়ালিও কত আছে, তুমি কত দেখতে পাচ্ছ। তো কত 2 দেখতে পাচ্ছ তুমি না? তাহলে প্রকৃত মান হচ্ছে 2। এবারে বলছে স্থানীয় মান। স্থানীয় মান কথার মানে হচ্ছে কোন স্থানে আছে ওই। ঠিক আছে, তো দেখো তো এটার নাম কি? একক, দশক, শতক, হাজার। তার মানে 2 আছে হাজারের ঘরে। তার মানে এই সংখ্যার যে স্থানীয় মানটা 2000। মানে কিরকম পাচ্ছি? 2 লিখে দেব, আর যতগুলো ডিজিট আছে ডান দিকে ততগুলো শূন্য, তাহলে 3টে শূন্য। তাহলে তার মানে পেয়ে গেলাম 2 এর যে স্থানীয় মান 2000। বুঝে গেছো? এটা হচ্ছে প্রকৃত মান। ও নিজে কত আছে, এক্সিস্ট কত করছে ও ইটসেলফ, এটা হচ্ছে আমাদের প্রকৃত। আর কোন স্থানে আছে তার উপর ভিত্তি করে ওটা স্থানীয় মান। বুঝে গেছো? যদি তোমাকে বলা হয় এই যে 5 দেখতে পাচ্ছ, এই 5-এর প্রকৃত মান কত? 5 নিজে। আর যদি বলা হয় এর স্থানীয় মান, 5-এর পিঠে দুটো শূন্য মানে 500। তাহলে 4-এর প্রকৃত মান কত? সরি, এই হ্যাঁ 4-এর প্রকৃত মান কত? 4, স্থানীয় মান 40। 1-এর প্রকৃত মান 1, স্থানীয় মান 1। বুঝে গেছো? ওকে, তাহলে প্রকৃত মান এবং স্থানীয় মান নিয়ে কোনো আমাদের ডাউট আশা করি নেই। তোমাকে প্রশ্ন এরকম থাকতেই পারে যে ধরে নাও তোমাকে বললো যে একটা সংখ্যা দিচ্ছি মনে করো, যে বললো 982। ঠিক আছে, একটা সংখ্যা দিয়ে দিয়েছে। তোমাকে বললো যে 8-এর প্রকৃত মান ও স্থানীয় মান, স্থানীয় মানের পার্থক্য কত? হ্যাঁ, এই যে তোমাকে প্রশ্নটা করেছে, তাহলে তোমাকে বুঝতে হবে একটা বলেছে প্রকৃত মান বলেছে,
আরেকটা বলেছে স্থানীয় মান, এদের পার্থক্য, পার্থক্য মানে হচ্ছে অন্তরফল বা বিয়োগফল। তাহলে কত বলতো, এই 8-এর যে প্রকৃত মান কত, 8 নিজে, আর বলেছে স্থানীয় মান কত, 80, এদের মধ্যে যে পার্থক্যটা মানে ডিফারেন্সটা 72। তাহলে এই হচ্ছে আমাদের আনসার। বুঝতে পেরেছো ব্যাপারটা? তো এরকম কিন্তু অঙ্ক দেবে এই কনসেপ্ট থেকে। অনেক সময় কি হয়, এই প্রকৃত আর স্থানীয় মান না জানার জন্য অঙ্কটা কেউ করতে পারে না। যাই হোক, তোমরা জেনে গেছো আশা করি। চলো নেক্সট জিনিস দেখো। এবারে আসবো স্বাভাবিক সংখ্যা। কি আসবো বলো, স্বাভাবিক সংখ্যা। আমরা বাস্তব সম্পর্কে পড়ে আসছি, আগে সংখ্যাটা আমরা আগে শেষ করি, ঠিক আছে? স্বাভাবিক সংখ্যা কি জিনিস? স্বাভাবিক সংখ্যাকে যদিও ইংলিশে বলা হয় ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার বলছে যখন কোনো কিছু আমরা গুনতি করি বা কোনো কিছু গণনা করি, কাউন্ট করি, তখন যে নাম্বারগুলো তুমি ব্যবহার করো সেই নাম্বারগুলোকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যা। কিরকম? যখন তুমি কোনো কিছু গুনবে, আমি তোমাকে বললাম এখানে কতগুলো কলম আছে, তুমি বলবে দুটো আছে। তো তুমি যখন স্টার্ট করছো কাউন্টিং, তুমি শুরু করছো 1 থেকে, 1 2, তার মানে আমার স্টার্টিং পয়েন্ট হচ্ছে 1 আর এন্ডিং পয়েন্ট কত, 2 হচ্ছে। এখানে যেহেতু দুটো আছে এখানে এন্টিটি, তার মানে আমাদের যখনই বলছে স্বাভাবিক সংখ্যা তখনই কথা আসবে গুনতির কথা। আমরা যেগুলো কাউন্ট করছি বা গণনা করছি সেগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। তো এর যে ডেফিনেশন সেটাই, যে সমস্ত সংখ্যা গণনার কাজে ব্যবহৃত করা হয় তাকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা। তাহলে প্রশ্ন আসবে সব থেকে ছোট ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা কত? 1। আর শেষ কোথায় আমি বলতে পারবো না, কেন? এটা তো একদম চলবে ইনফিনিটি অবধি, ঠিক আছে? ইনফিনিটি অবধি মানে অসীম অবধি। তার মানে স্টার্টিং কত, 1 2 3 4, এভাবে শো অন, মানে চলছে, ঠিক আছে? কত অবধি আমি জানি না, ইনফিনিটি বা অসীম অবধি চলছে। তাহলে এরা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যার দল বা গ্রুপ। বুঝে গেছো? ওকে, ডান। এরপরে যেটা জানবো সেটা হচ্ছে আমাদের অখণ্ড সংখ্যা। অখণ্ড, থামো লেখাটা একটু ঠিক করি। অখণ্ড সংখ্যা, একে আমরা ইংলিশে বলি হোল নাম্বার। দেখো, অখণ্ড, খণ্ড কথার মানে হচ্ছে ভাঙাচোরা। অখণ্ড মানে ভাঙাচোরা নেই, গোটা গোটা শব্দ, এ সাউন্ড, এ নাম্বার। তো যেগুলো নাম্বার হচ্ছে গোটা গোটা তাদেরকেই বলছি অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। হোল কথার অর্থ হচ্ছে সম্পূর্ণ। তো এবারে কিছুই না, বলছে জিরো সমেত, জিরোটাকে নিয়ে যতগুলো তুমি স্বাভাবিক সংখ্যা পেয়েছো, মানে কত, 1 থেকে শুরু আছে না, 1 2 3 4 এভাবে চলছে, এই গ্রুপটাকে বলছি আমরা অখণ্ড সংখ্যা। তাহলে অখণ্ড সংখ্যা মানে কিছুই না, স্বাভাবিক সংখ্যার গ্রুপটাকে কল্পনা করব। স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 থেকে স্টার্টিং আছে, চলছে আপ টু ইনফিনিটি। এই স্বাভাবিক সংখ্যাটাকে নেব, তার সঙ্গে জিরোটাকেও অ্যাড করে দেব, এরা সবাই হচ্ছে অখণ্ড সংখ্যার দল। তোমাকে যদি কেউ প্রশ্ন করে বলো জিরো কেমন সংখ্যা, তুমি অবশ্যই বলবে এটি একটি অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। এবার তোমাকে যদি বলা হয় 4 এটা কেমন সংখ্যা, তো তুমি দেখতে পাচ্ছ 4 কিন্তু এর গ্রুপেও আছে আবার এর গ্রুপেও আছে। তাহলে 4 অবশ্যই যদি একটা স্বাভাবিক সংখ্যা হয় আবার অখণ্ড সংখ্যাও হবে। বুঝতে পেরেছো? তাহলে স্বাভাবিক সংখ্যা ক্লিয়ার, অখণ্ড সংখ্যাটা আমাদের ক্লিয়ার, ডান। এবার আমরা চলে আসবো, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। সংখ্যা, ঠিক আছে, একে ইংলিশে বলা হয় ইন্টিজার, ঠিক আছে? ইন্টিজার, হ্যাঁ। তো ইন্টিজার যে আছে বা পূর্ণ সংখ্যা আছে, এরা কারা? বলছে তুমি যে স্বাভাবিক সংখ্যাগুলো পেয়েছো আর যেগুলো তুমি অখণ্ড সংখ্যা পেয়েছো সেগুলোকে সাথে রাখো, ওই সংখ্যাগুলোই হবে তোমার পূর্ণ সংখ্যা। তবে একটা শর্ত আছে, যে এরা যেমন সবগুলো কি ধনাত্মক সংখ্যা আছে, ধনাত্মক মানে পজিটিভ, তো এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ঋণাত্মকও হতে পারে। মানে এই সংখ্যাগুলোই চিহ্ন প্লাসও হতে পারে আবার মাইনাসও হতে পারে। তুমি যদি বলো স্যার তাহলে 1 2 3 4 এন্ড সো অন, এগুলো সব কি? তাহলে স্যার অবশ্যই পূর্ণ সংখ্যা। 0 পূর্ণ সংখ্যা। এবার এইগুলো আবার মাইনাসটা সমেত নাও, তাহলে -1 পূর্ণ সংখ্যা, -2 পূর্ণ সংখ্যা, -3 পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার মানেই হচ্ছে
যে সংখ্যাগুলো স্বাভাবিকই আছে, অখণ্ড আছে, সেগুলোই চিহ্ন প্লাসও হতে পারে, আবার মাইনাসও হতে পারে। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ওকে, আচ্ছা, এরপরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। শোনো, মন দিয়ে বুঝবে, ঠিক আছে? ক্লাসটা একদম অত্যন্ত ভাইটাল ক্লাস। আজকের ক্লাসটা কিন্তু খুবই জরুরি সবার জন্য, সে তুমি যে ক্লাসে হও না কেন। মৌলিক সংখ্যা, এটাকে ইংলিশে বলা হয় প্রাইম নাম্বার। খুব ভালো করে বুঝবে, প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা জিনিসটা কি। শোনো, মৌলিক শুনেই মনে হচ্ছে যাকে আর ভাঙা যাবে না। মৌলিক মানে শুনেই মনে হচ্ছে ভাঙানো যাবে না। ঠিক আছে, কেমন সংখ্যা? শোনো, আমি বলছি, শোনো মন দিয়ে। বলছে মৌলিক সংখ্যা সেগুলোই যেই সংখ্যাটাকে যদি আমি কিছু মানে কোনো সংখ্যা দিয়ে ভাগ করার চেষ্টা করি, তো শুধুমাত্র সেই সংখ্যাটা দিয়েই ভাগ যাবে, আর এক দিয়ে ভাগ যাবে, সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। এবার তুমি যদি বলো, স্যার আপনি একটা সংখ্যা 2 নেন, একে আপনি কি কি দিয়ে ভাগ করতে পারবেন? হয় তুমি একে 2 দিয়ে ভাগ করতে পারবে, 2 একে 2, আর নয় 1 দিয়ে ভাগ করতে পারবে, 1 2 এ 2। তার মানে একে আমি ভাগ করতে পারবো 1 দিয়ে, আর না হয় 2 দিয়ে। আর কিছু দিয়ে ভাগ করতে পারবো একে আমি? যে সমস্ত সংখ্যাকে শুধুমাত্র দুটো সংখ্যা দিয়েই ভাগ করা যাবে, সেটাই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। আর দুটো সংখ্যা কি কি বললাম? একটা 1 হবে, একটা ওই সংখ্যাটা নিজেই হবে। যেমন 3 আছে, তুমি 3কে যদি ভাগ করো, তুমি এই 3কে ভাগ করতে পারবে কি কি সংখ্যা দিয়ে? হয় তুমি 1 দিয়ে ভাগ করতে পারবে, 1 3 3, আর না হয় তুমি ভাগ করতে পারবে 3 দিয়ে, 3 1 3। তার মানে এর মাত্র দুটো হচ্ছে উৎপাদক। মনে রাখবে, যেগুলো সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারি তাদেরকে বলা হয় উৎপাদক। কি বলা হয় বলো? উৎপাদক বলা হয়। তো তার মানে 3কে যদি আমি ভাগ করি, তাহলে একটা 1 দিয়ে ভাগ করতে পারবো, 1 3 3, আর না হয় 3 দিয়ে ভাগ করতে পারবো, 3 1 3। তার মানে এই 3এরও কিন্তু দুটো উৎপাদক। সেজন্য এটাও হচ্ছে একটা মৌলিক সংখ্যা, 2ও একটা মৌলিক সংখ্যা। বলছি, এবার ও বলছে একটা কি মৌলিক হবে কি হবে না? 1কে তুমি কি দিয়ে ভাগ করতে পারবে? 1 দিয়ে ভাগ করতে পারবে, আর তুমি কিছু দিয়ে ভাগ করতে পারবে না একে। তাহলে এর কটা পেলাম উৎপাদক? একটাই। ডেফিনেশন বলে দিয়েছে, যে সংখ্যাটাকে দুটো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে তাকে বলবো মৌলিক। তাহলে এ কি মৌলিক হবে? মৌলিক সংখ্যা নয়। কেন? এর দুটো উৎপাদক আমরা পাইনি, এর একটাই উৎপাদক, এটা তাহলে একটা মৌলিক সংখ্যা নয়। বোঝা গেল? এবার তাহলে আমি যদি বলি 4, এই 4কে যদি আমি ভাগ করি, কি কি দিয়ে ভাগ করতে পারবো? তুমি বলবে স্যার 1 4 4 মানে 1 দিয়ে, আবার 4 দিয়ে, 4 কে 4, আবার 2 দিয়ে, 2 2 4। তাহলে এটা 1 পাচ্ছি, 2 পাচ্ছি, 4 পাচ্ছি। এই 4-এর কিন্তু আমরা পেয়ে গেলাম 3টে ফ্যাক্টর বা উৎপাদক। যেহেতু 3টে পেয়ে গেলাম, 2 এর বেশি পেয়ে গেলাম, এটা আর মৌলিক সংখ্যা নয়। বোঝা গেল? তো মৌলিক যদি নয়, তাদের নামগুলো কি আছে আবার? যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা, একে ইংলিশে বলা হয় কম্পোজিট নাম্বার। কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা কারা? মনে রাখবে, যে সমস্ত সংখ্যার উৎপাদক দুটোর বেশি, 3টে হতে পারে, 4টে হতে পারে, বা যতগুলো হোক না কেন, 2 এর বেশি হলেই তার নাম হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে বলো তো 4 কেমন সংখ্যা? যৌগিক সংখ্যা আছে না? তাই এবার প্রশ্ন হচ্ছে, সব থেকে ছোট মৌলিক সংখ্যা কোনটা? 2। ঠিক আছে না? দেখো 1 কিন্তু মৌলিক সংখ্যা হয়নি, 2 থেকেই দেখলাম স্টার্টিং যে হচ্ছে আমার মৌলিক সংখ্যা। তারপর কি আছে? 3 আছে আবার। আর সব থেকে ছোট যৌগিক সংখ্যা কোনটা বলো? এই কম্পোজিট নাম্বার 4। কারণ মানে উৎপাদক 2 এর বেশি থাকতে হবে, 1 তো মৌলিক হচ্ছে না, যৌগিকও তো হচ্ছে না, কারণ 3টা থাকতে হবে, যে মিনিমাম মিনিমাম 3টা থাকতে হবে যৌগিক সংখ্যা বানাতে গেলে। ও তো একটাই হচ্ছে, কেমনি হবে তাহলে? বুঝে গেছো না? তাহলে ডেফিনেশন আশা করি তোমাদের ক্লিয়ার। মৌলিকও বুঝে গেলে, যৌগিকও বুঝে গেলে। প্রশ্ন আসতে পারে, সব থেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? 2। আর সব থেকে ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা 4। ঠিক আছে, এটা একবার পরীক্ষায় এসেছিল যে ক্ষুদ্রতম কম্পোজিট নাম্বার কোনটা, অনেকে আবার 2 লিখে দিয়েছে, ওটা হবে 4। ডান। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম কম্পোজিট, পেয়ে গেলাম প্রাইম, পেয়ে গেলাম ন্যাচারাল, পেয়ে গেলাম। ঠিক আছে, অখণ্ড পেয়ে গেছি না? ঠিক আছে। আচ্ছা, এরপরে একটা কথা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা।
এই যে পরস্পর মৌলিক সংখ্যা, একে বলছে কো প্রাইম নাম্বার। খুব মন দিয়ে বুঝবে। পরস্পর মৌলিক সংখ্যা মানে, পরস্পর মানে হচ্ছে একে অপরের সাপেক্ষে, একে অপরের সাপেক্ষে মৌলিক সংখ্যা। কো প্রাইম বলছে, কো কথার মানে হচ্ছে একসঙ্গে অবস্থান করবে, কো কথার মানে, ঠিক আছে। এবার গল্পটা হচ্ছে, মৌলিক তো বলছে আবার, কিন্তু বলেছে একে অপরের সাপেক্ষে বা পরস্পরের সাপেক্ষে হবে মৌলিক। কেমনটা? ধরে নাও তোমাকে যদি আমি বলি 8, এটা মৌলিক না যৌগিক? অবশ্যই যৌগিক। কেন? এর উৎপাদক 3-এর বেশি আছে, 2-এর বেশি আছে। যেমন একটা 1 হবে, একটা 2 হবে, একটা 4 হবে, একটা 8 হবে। 1 2 4 8 মানে 4টা পেলাম উৎপাদক, 2-এর বেশি পেয়েছি, এ মানে অবশ্যই নিঃসন্দেহে একটা যৌগিক সংখ্যা। 9, এ কেমন, মৌলিক না যৌগিক? অবশ্যই যৌগিক সংখ্যা আছে, কারণ একে আমি যদি ভাঙাই তো 1 পাবো, 3 পাবো, 9 পাবো, মানে 2-এর বেশি পাচ্ছি, এর মানে এটা যৌগিক সংখ্যা। তাহলে 8 একটা যৌগিক, 9 একটা যৌগিক। কিন্তু যদি বলি আমি দুটো সংখ্যার একসাথে কমন ফ্যাক্টর, শুধুমাত্র দেখো 1 পাচ্ছ আর কিছু পাচ্ছ না, বুঝতে পেরেছো? যদি দুটো যে কোনো সংখ্যার কমন ফ্যাক্টর, মানে এর যে আমি ফ্যাক্টর গুলো পেলাম, 1 পেলাম, 2 পেলাম, 4 পেলাম, 8 পেলাম, আর এর যে কমন ফ্যাক্টর 1 পেলাম, 3 পেলাম, 9 পেলাম, দেখো তো কোন ফ্যাক্টরটা কমন আছে? 1 আছে না? যদি শুধুমাত্র 1 কমন ফ্যাক্টর পাই, তখন তার নাম হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা, বুঝতে পেরেছো? আর যদি 1 ছাড়া আরো অন্য কিছু পেয়ে যাই, তখন ওটা আর কো প্রাইম থাকবে না, বুঝেছো? আমি ধরো তোমাকে বললাম 6 বললাম, একটা 8 বললাম, তোমাকে যদি বলা হয় এই দুটো কি পরস্পর মৌলিক হবে, তুমি বলবে হবে না। কেন? এই সংখ্যাটা দেখো 1 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 6 দিয়ে যাবে, আর একে যদি আমি ভাগ করি 1 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, 8 দিয়ে যাবে। ভালো করে লক্ষ্য করো, দেখো মানে 1 2 আছে, কমন পার্ট আছে না? তো যেহেতু দুটো সংখ্যা পেয়ে যাচ্ছি কমন পোর্শন, সেহেতু আমরা 6 এবং 8 কে পরস্পর মৌলিক বলতে পারবো না। বলতে পারবো, মানে যেটা ডেফিনেশন আছে সেটা বলছে যে পরস্পর দুটো জোড় বিজোড় না, এমন ব্যাপার নয়। খেয়াল রাখবেন যে পরপর দুটো যে কোনো সংখ্যা মানে ওরা পরস্পর কো প্রাইম নাম্বার হবে, ঠিক আছে? যেমন 25 26 এরা কো প্রাইম, পরপর দুটো সংখ্যা হওয়া মানে এরা পরস্পর কো প্রাইম বা মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা, কিন্তু নিজেরা আবার কম্পোজিট, নিজেরা কম্পোজিট, ঠিক আছে? ক্লিয়ার না? ক্লিয়ার না? ওকে, এবার চলে আসি জোড় সংখ্যা। জোড় সংখ্যাকে বলা হয় যুগ্ম সংখ্যা বলা হয়, একই কথা, ঠিক আছে? জোড় বলুক বা যুগ্ম বলুক একই কথা। একে ইংলিশে বলা হয় ইভেন নাম্বার। ইভেন নাম্বার এর মানে জোড় বা যুগ্ম একই কথা, ঠিক আছে? তো তোমরা ভালো করেই জানো যে জোড় সংখ্যা সেগুলোই যে সংখ্যাটাকে এক্স্যাক্টলি অর্ধেক করা যায় বা দুটো অর্ধেকের সাম করা যায়, একদম পূর্ণ সংখ্যার ভাগে, বা আমরা সিম্পল ভাবে বলবো যে সংখ্যাকে 2 দিয়ে একদম ঠিকঠাক ভাগ যাবে। ক্লিয়ার? যেমন 2, একে 2 দিয়ে ভাগ যাবে কি যাবে না? যাবে, অবশ্যই জোড় সংখ্যা। 3, একে 2 দিয়ে ভাগ যাবে? যাবে না। ভাগ যাবে, কিন্তু এটা দের হয়ে যাবে, মানে এটা আমার মানে ফ্র্যাকশন হয়ে যাবে। ফ্র্যাকশন আমি নেব না, আমি পূর্ণ সংখ্যা নেব। তার মানে এমন সংখ্যা নেব যেন দুটো যেন গোটা সংখ্যা হয়। তাহলে 2 কে ভাগগুলো পাওয়া যাবে, 2 1 2 মানে ভাগ যাচ্ছে। 4, 2 দিয়ে ভাগ যাচ্ছে। 6, তার মানে বুঝতেই পারছো সমস্ত জোড় সংখ্যাগুলো কিন্তু 2 দিয়ে এক্স্যাক্টলি ডিভিজিবল। আরেকটা কথা সেটা হচ্ছে এই যে গ্যাপটা হচ্ছে, দেখো ভালো করে, কত করে গ্যাপ? 2 করে গ্যাপ থাকবে। তো এইটাকে আমরা বলি ক্রমিক যুগ্ম সংখ্যা। ক্রমিক কথার মানে হচ্ছে পরপর সিরিয়ালি। তো আমি যদি বলি 2 4 6 এরা কেমন যুগ্ম সংখ্যা? ক্রমিক যুগ্ম সংখ্যা, বুঝে গেছো? এবার যদি আমি বলি 7, এটা কি হবে যুগ্ম? হবে না, ওটা তো অযুগ্ম সংখ্যা বা বিজোড় সংখ্যা। এটা লিখে দিচ্ছি এখানে, বিজোড়। তো এবারে যেটা গল্প হচ্ছে যে বিজোড় সংখ্যা মানে হচ্ছে যেই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ একদমই যাবে না। যেমন 1, যেমন 1, একে কি ভাগ যাবে? যাবে না নিশ্চয়ই, কারণ 1 কে ভাগ করলে 2 দিয়ে ভাগটা যাবে না। 3 দিয়েও যাবে না, মানে 3 কে 2 দিয়ে ভাগ যাবে না। 5 কে যাবে না, 7 কে যাবে না। এটা সব কি তাহলে? বিজোড় সংখ্যা। ভালো করে লক্ষ্য করো, 1 আর 3 এর পার্থক্য কত? 2। এর পার্থক্য কত?
2, এখানেও সেম। তার মানে যুগ্ম হোক বা অযুগ্ম হোক, যখন বলে ক্রমিক সংখ্যা বলবে, ওদের মধ্যে পার্থক্য সবসময় 2 করে থাকবে। বোঝা গেল? এবার অনেক সময় কি বলা হয়, যে কোনো একটা সংখ্যাকে তুমি ধরো জোর বা একটা বিজোড় বলছে মনে করো, আমি জোর দিয়ে গল্পটা বলি, মন দিয়ে শুনবে। তোমাকে বললো যে কোনো একটা সংখ্যা ধরো, যুগ্ম সংখ্যা ধরো, তুমি বললে মনে করো এক্স। তো যখন আমি এক্স ধরছি, এক্স এর যে কোনো মানের জন্য এটা কিন্তু যুগ্ম হবে না। তুমি যদি এক্স এর মান 1 ধরো, এটা যুগ্ম হবে? এটা বিজোড় হয়ে গেল, অযুগ্ম হয়ে গেল। তুমি এক্স এর মান 2 ধরলে, তবে এটা যুগ্ম হবে না। তাহলে এক্স মানে যে কোনো এক্স একটা ধরা মানেই কিন্তু এটা যুগ্ম নাও হতে পারে। কিন্তু তুমি যদি লেখো 2x, তাহলে এই সংখ্যাটা সবসময় জোর হবে। তুমি যেই মান নাও না কেন, সবসময় কি হবে? জোর। তুমি এক্স এর মান 1 নেবে, তাহলে 2 1 2 আসলো, জোর পেয়ে গেলাম। এক্স এর মান 2 নেবে, 2 2 4, জোর পেয়ে গেলাম। এক্স এর মান 3 নেবে, 2 3 6, জোর পেয়ে গেলাম না? তাহলে এক্স এর যে কোনো ভ্যালুর জন্য এই মানটা সবসময় কি? জোর বা যুগ্ম সংখ্যা বা ইভেন নাম্বার। বুঝে গেছো? এবার তোমাকে যদি বলা হয় বিজোড় সংখ্যার একটা সিম্পল রূপ লেখো, এবার তুমি নিয়ে নিলে 2x প্লাস 1। এক্স এর তুমি যে মান নাও না কেন, এটা সবসময় বিজোড়ই আসবে। এক্স এর মান 1 নেব, 2 1 2 প্লাস 1, 3 পেলাম না? বিজোড় পেয়ে গেলাম। এক্স এর মান 2 নাও, 2 2 4 যোগ 1 5 পেলাম, বিজোড় পেয়ে গেলাম। তাই এইটা যখন তোমাকে বলবে কেউ, যে মনে করো যে একটা সংখ্যা যুগ্ম সংখ্যা ধরে নাও এক্স, তুমি এক্স একদমই ধরবে না, তুমি কি ধরবে? 2x ধরবে। আর যখন তোমাকে বলবে একটা ধরে নাও সংখ্যা বিজোড়, তুমি লিখবে 2x প্লাস 1। বুঝতে পেরেছো? এবার স্যার, যদি স্যার 2x মাইনাস 1 নিই, তবুও হবে, তবুও হবে। এক্স এর মান যদি 1 নাও, তো 2 1 2, তার থেকে 1 কম, 1 পেলাম, পেলাম না বিজোড় সংখ্যা? তাহলে এটাও হতে পারে বা এটাও হতে পারে। বুঝতে পেরেছো? তো যখনই এরকম কোন একটা সিচুয়েশন আসবে, মনে করি একটি যুগ্ম সংখ্যা হলো 2x, মনে করি একটি অযুগ্ম সংখ্যা হলো 2x প্লাস 1 লিখতে পারো, কিংবা 2x মাইনাস 1 লিখতে পারো। তোমার যদি মাইনাসকে খুব পছন্দ হয় তো এটা লিখবে, আর প্লাস পছন্দ হলে এটা লিখবে। কোনটা লিখবে? প্লাসটাই লিখবো। ঠিক আছে, মাইনাসকে আমরা অ্যাভয়েড করি, কি তাই তো? ওকে, ক্লিয়ার আশা করি। আচ্ছা শোনো মন দিয়ে, এবারে আসবো মূলদ সংখ্যা। এই মূলদ সংখ্যাকে ইংলিশে বলা হয় রেশনাল নাম্বার। ন্যাশনাল নয় কিন্তু, রেশনাল। RATIONAL, রেশনাল নাম্বার। ক্লিয়ার? এটা খুব অত্যন্ত ভাইটাল টপিক, খুব মন দিয়ে বুঝবে। ঠিক আছে? এগুলো অবশ্য ক্লাস 9 10-এ ছিল, ক্লাস, হ্যাঁ 9 কি 10-এ ছিল, যাই হোক। তো মূলত সংখ্যা কি জিনিস ভালো করে বুঝো। ইংলিশে বলছে রেশনাল নাম্বার। বলছে যে সমস্ত সংখ্যাকে আমরা p/q আকারে লিখতে পারি, সেই সমস্ত সংখ্যাগুলো হচ্ছে রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। তবে একটা শর্ত আছে, সেই শর্তটা কি? এই পিটা আর কিউটা অবশ্যই হবে একটা পূর্ণ সংখ্যা। আমি আগেই বলেছি যে পূর্ণ সংখ্যা কারা কারা পূর্ণ সংখ্যা? সমস্ত ন্যাচারাল নাম্বারগুলো এবং সমস্ত অখণ্ড নাম্বারগুলোই ছিল পূর্ণ সংখ্যা। চিহ্ন প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে, এটা আমি আগেই বলেছি। তো সেখানে পিটা হতে হবে পূর্ণ সংখ্যা, কিউ হতে হবে পূর্ণ সংখ্যা। তবে একটা কথা খেয়াল রাখবে, এই কিউটা যেন 0 না হয়ে যায়, এটা শর্ত। তবেই আমরা এই সমস্ত সংখ্যাকে বলবো মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। স্যার একটা উদাহরণ দিন, খুব ভালো বুঝতে সুবিধা হবে। যেমন তুমি বললে 1/2, তাহলে দেখো তো একটা পূর্ণ সংখ্যা হবে কি হবে না? আর 2টা, এটাও পূর্ণ সংখ্যা হবে। যেহেতু পূর্ণ সংখ্যা পি আছে, কিউটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর নিচে 0 আছে কি? নেই। তাহলে সবগুলো শর্ত মানছে কি মানছে না? তাহলে এই সংখ্যাটা হয়ে গেল মূলদ সংখ্যা। কেউ বলছে স্যার -1/2 নেন না। ওকে, এই যে মাইনাসটা নিলাম, তাহলে -1 আছে, এটা পূর্ণ সংখ্যা হবে কি হবে না? অবশ্যই হবে, আমি বলেছি প্রথমেই। আর 2টা কেমন সংখ্যা? পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা বাই পূর্ণ সংখ্যা আছে, আর নিচে শূন্য নেই, এর মানে এটা অতি অবশ্যই একটা মূলদ সংখ্যা। বোঝা গেল? এবার গল্পটা হচ্ছে, স্যার শূন্য এটা কি মূলদ সংখ্যা হবে? এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, স্যার এখানে আপনি বাইগুলো দিয়ে বললেন,
এখানে বাই কিন্তু নেই। যে কোনো সংখ্যার নিচে কিছু নেই মানে ওয়ান ভাবতেই পারি, পারি কি পারি না? তার নিচে আমি ওয়ান লিখতে পারি কি পারি না? পারি। তাহলে বলো তো জিরোটা পিউ এর মতো কাজ করছে আর ওয়ানটা কাজ করছে কিউ এর মতো। তো বলো তো জিরোটা পূর্ণ সংখ্যা আছে কি নেই? অবশ্যই পূর্ণ সংখ্যা। আমি তো প্রথমেই বললাম যে পূর্ণ সংখ্যা আছে। তো পূর্ণ সংখ্যা মানে কারা? 1 2 3 4 একদম ইনফিনিটি, আর এদিকে -1 -2 ইনফিনিটি এবং জিরোটাও সমেত। তাহলে জিরো কেমন সংখ্যা? পূর্ণ সংখ্যা। ওয়ান কেমন সংখ্যা? পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা বা এই পূর্ণ সংখ্যা আর নিচে জিরো নেই, এর মানে এটা অবশ্যই মূলদ সংখ্যা। তাহলে শূন্য একটা কেমন সংখ্যা? মূলদ সংখ্যা। শূন্য একটা কেমন সংখ্যা? পূর্ণ সংখ্যা। শূন্য একটা কেমন সংখ্যা? অখণ্ড সংখ্যা। তাহলে শূন্যের পেলাম তিনটে পরিচয়, সরি তিনটে। এক হচ্ছে কি, এক বললাম অখণ্ড প্রথমে বলেছি, তারপরে পূর্ণ বললাম, এখন বলছি মূলদ বলছি। বুঝতে পেরেছো? যেমন তোমার নাম সরফরাজ, তোমার পরিচয় কি? এই ঘরে তোমার পরিচয় তুমি একজন ছাত্র, তাহলে তুমি ছাত্র হলে। তোমার পরিচয় কি? তুমি একজন ছেলে, রাইট? এবার ধর নাও তোমার বিয়ে হয়ে গেল, তুমি একজন স্বামী হয়ে গেলে কারণ না। হ্যাঁ, তার মানে এক একটা ব্যক্তির যেমন অনেকগুলো পরিচয় আছে জায়গা বিশেষে, সেরকম এরও অনেকগুলো পরিচয় আছে মানে জায়গা বিশেষে। তো জিরো অবশ্যই নিঃসন্দেহে একটা অখণ্ড সংখ্যা, একটা পূর্ণ সংখ্যা, একটা মূলদ সংখ্যা। বোঝা গেল? তাহলে স্যার আমরা যে কোনো সংখ্যা আপনি পেয়ে যাচ্ছি, তোমাকে বললো 5, এই সংখ্যাটা মূলদ হবে কি হবে না? হবে। কেন? নিচে তো স্যার কিছু নেই, এর মানে ওয়ান আছে, এর মানে ওয়ান আছে। এটাও স্যার পূর্ণ, এটাও পূর্ণ। পূর্ণ সংখ্যা বাই পূর্ণ সংখ্যা, আর নিচে শূন্য নেই, এর মানে এটা অবশ্যই মূল সংখ্যা। খুব কঠিন আছে না? তোমাকে বললো, তোমাকে বলেছে √9, এটা মূলদ হবে কি হবে না? দেখো, √9 মানে কত? 3 হতে পারে, 3 3 9 যেহেতু, আর এর নিচে কিছু নেই মানে 1 আছে। হ্যাঁ, দেখো √9 কি জিনিস? এই যে √9 আছে, এর মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি এই 9টা এখানে কি আছে, তোমাকে দুটো এরকম গুণফল আকারে লিখতে হবে। এখানে কিছু নেই মানে একটা সংখ্যা 2 আছে, এটা আমরা লিখি না, এটার নাম হচ্ছে স্কোয়ার রুট। এই দুটো আছে না, এই দুইয়ের নাম হচ্ছে স্কোয়ার। এর আগের দিন বলেছিলাম মাথার উপর যদি পাওয়ার 2 থাকে তার নাম স্কোয়ার বলেছিলাম না? আর এটা চিহ্নের নাম হচ্ছে রুট, তো এটার নাম হচ্ছে স্কোয়ার রুট। তো এখানে 2 আছে মানে কি, দুটো একই রকম সংখ্যা থেকে একটা সংখ্যা বাইরে বেরিয়ে আসবে আর রুটটা উঠে যাবে, তাহলে পেয়ে গেলাম 3 পেয়ে গেলাম। যদি এমন থাকতো স্যার, যদি এখানে 8 থাকে, এখানে ছোট্ট করে এখানে 3 লেখা আছে স্যার, এটা এই 3 মানে কি বলেছিলাম? কিউব। আর এটা চিহ্নের নাম হচ্ছে রুট, তাই এটার নাম হচ্ছে কিউব রুট। যদি কিউব রুট থাকে 3 আসে না, তাহলে 3টা একই সংখ্যা থেকে একটা সংখ্যা বাইরে বেরিয়ে আসবে। তাহলে স্যার একটা কথা বলবো, তো বলো। এখানে 3 আছে স্যার, 3টা লিখে দিলাম। আর 8কে স্যার যদি ভাঙাই, তো স্যার 2 2 এ 4, 4 2 এ 8 পাবো না? একদম ঠিক বলেছো স্যার, তিনটে সংখ্যা তো একই, তাহলে এই 3 মানে কি, তিনটে মিলে একটা সংখ্যা বাইরে বেরিয়ে আসবে, কিউব রুটটা উঠে যাবে। তো আনসার পেলাম 3 তাহলে না? এটাকে আমরা বাংলা ভাষায় বলি 8-এর ঘনমূল। ঘন কথার মানে হচ্ছে কিউব, আর মূল কথার মানে হচ্ছে রুট। কিউব রুট মানে ঘনমূল। তাহলে 8-এর ঘনমূল হচ্ছে 2, আর 9-এর এটা কি স্কোয়ার মানে বর্গ, তো এটা বর্গ, এটা মূল, বর্গমূল হচ্ছে 3। বুঝতে পারছো কি পারছো না? তো এবারে আমি তোমাকে যেটা বলছিলাম, হ্যাঁ, যে √9টা মূলদ সংখ্যা হবে কি হবে না? অবশ্যই হবে। √9 মানে ভাবতে পারি √9/1 ভাবতে পারি কি পারি না? আর √9 মানে কি 3 পেলাম না? তো এর মানে কি এটার মানে যা 3/1 মানে তাই। তাহলে 3 একটা কেমন সংখ্যা? পূর্ণ সংখ্যা। 1 একটা কেমন সংখ্যা? এটাও পূর্ণ সংখ্যা। আর নিচে জিরো নাই, এর মানে এটা অবশ্যই একটা কি মূলদ সংখ্যা। বুঝতে পারছো? আচ্ছা, অনেকের সময় হয়তো মানে অনেকে ভাবতে পারে সে রুট আছে মানে মূলত হবে না, মনে হয় না। এটা রুটটা যে আছে, এটা তোমাকে একটা আবরণ দিয়ে দিয়েছে, ওটাকে চেষ্টা করো সরাবার। বুঝতে পেরেছো? যে সরে যায়, কিন্তু সরে গেল না, তো অবশ্যই একটা মূলত পেয়ে গেলাম। যদি এটা না সরতো, তখন আমরা অন্য কিছু ভাবতাম। যেমন স্যার একটা উদাহরণ নিন, √2 নিলাম। এই √2 কে তাহলে এখানে কি আছে বলতো, এটা স্কোয়ার রুট তো নাকি? তাহলে ছোট্ট একটা 2 আছে তার মানে, তাহলে তো 2-কে এমন দুটো সংখ্যা দিয়ে গুণ করো যে 2 আসবে। আসবে না? 1 দিয়ে আসবে, 1 1 কে তো 1 হবে।
তার মানে 2 আমি পাচ্ছি না, না? তাহলে এই সংখ্যাটার একটা কোনো ভালো রূপ আমি পাচ্ছি না। তো কেমন আসবে? এই সংখ্যা তুমি যদি ভাঙাও, যে পূর্ণ তুমি পাবে না, একটা ফ্র্যাকশন পাবে, ফ্র্যাকশন পাবে। এবং এই সংখ্যাটা যে আসবে একটা অসীম সংখ্যা আসবে, মানটা কোথাও গিয়ে দাঁড়াবে না। সেই জন্য আমরা এটাকে বলছি অমূলদ সংখ্যা। ঠিক আছে? কেন? এর নিচে আমি যদি 1 লিখি, নিচেরটা পূর্ণ হচ্ছে, কিন্তু ওপরে আমি আর পূর্ণ পেলাম না। রুটটা না থাকলে বলতাম হ্যাঁ পূর্ণ ছিল, এই রুটটা সমেত 2কে আর ভাঙাতে পারছি না, তাই এটার নাম হচ্ছে অমূলদ সংখ্যা। বুঝতে পেরেছো? তাহলে রুট টু কেমন সংখ্যা? অমূলদ সংখ্যা। এবার গল্পটা হচ্ছে, এটা তো সহজ করে বললাম, আর সহজ জিনিসটা ছিল, একটু যদি কঠিন করে বলা যায়, না কঠিন বলবো না, ইজি করেই বলবো, মানে একটু কঠিন জিনিসটা আছে এর মধ্যে লুকিয়ে, সেটা একটু বোঝার চেষ্টা করো। কিরকম দেখো ভালো করে, খুব মন দিয়ে বুঝবে জিনিসটা, হ্যাঁ, খুব ভালো করে বুঝবে। দেখো, অমূলদ সংখ্যার, ঠিক আছে, মানে তথ্য বোঝার আগে আমাকে একটু দেখতে হবে মূলদ সংখ্যাটা যদি অন্যরকম ধাঁচে থাকে। কিরকম? ধরে নাও লেখা আছে 1/3, একটা সংখ্যা আছে 1/3, তুমি নিঃসন্দেহে বলবে স্যার এটা একটা পূর্ণ সংখ্যা, এটাও একটা পূর্ণ সংখ্যা, সুতরাং এটা একটা মূলদ সংখ্যা। এই কথার মানে কি জানো? 1কে 3 দিয়ে ভাগ করতে বলেছে না? এটা চিহ্নের নাম কি? বাই। বাই কথার মানে ডিভাইড বাই, মানে ভাগ করতে বলেছে। এই 1কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, কত দিয়ে? 3 দিয়ে ভাগ করি আমি 1কে, তো ভাগটা কি যাবে? যাবে না। আমরা কি করি? একটা 0 পয়েন্ট নিয়ে এখানটা আমরা শূন্য নিই, তাই তো? তাহলে 3 3 যা কত? 9 হয়, মানে 3 3 9 নিলাম আমরা। আবার কত নামছে? 1। ফের দেখো, দশমিক তো আছে না এখানে, না? আবার একটা শূন্য হলো 10, 3 3 9, ফের নামবে 1, দশমিক আছে, 0, 3 3 9, আবার নামবে 1। তার মানে দেখো তো ভাগটা যে আমার চলছেই না, সেম জিনিস নামছে না। আমার এই ভাগটা কখনো শেষ হবে কি? হবে না। তাহলে 1/3 যে মানটা আমি পেলাম, তাহলে 0.333333, কতগুলো এরকম? অসীম। কেমন? অসীম সংখ্যক চলছে আমার। তাহলে এইটা যখন অসীম সংখ্যক আসছে, তার মানে এখানে বলতো 3টা বারবার রিপিটিং হচ্ছে না? এই 3 সংখ্যাটা যেহেতু বারবার রিপিট হচ্ছে, এটাকে আমরা বলি, বাংলাতে বলি, ইংলিশে বলি রিপিটিং, আর বাংলায় বলি আমরা আবৃত্ত হচ্ছে। তো এই তিন সংখ্যাটা যেহেতু বারবার আবৃত্ত হচ্ছে বা রিপিটিং হচ্ছে, এবং এটা কি চলছে একদম অসীম পর্যন্ত, সেক্ষেত্রে আমরা এই 3টাকে এত লেখার জায়গা পাবো না খাতায়। আছে জায়গা তো কি? খাতায় জায়গা নেই, টাইমও নেই। তখন বলছে বিজ্ঞানীগণ যে 3টা যেহেতু বারবার ফিরে ফিরে আসছে, 3টাকে বারবার না লিখে, সময় এবং খাতা নষ্ট না করে, 3-এর ওপরে এরকম একটা ডট দিয়ে দাও। এর মানে যে দেখবে বা পড়বে সে বুঝে যাবে 3টা বারবার রিপিট হচ্ছে। এটাকে আমরা বলি 0.3 ডট বলি, বা 0.3 ডট বলি, বা বাংলাতে বলে পৌনঃপৌনিক। হ্যাঁ, বা 0.3, 3-এর মাথায় পৌনঃপৌনিক, এটা বলে দেয়। তো এবার গল্পটা হচ্ছে, তাহলে বলো তো, এটা যদি মূলদ সংখ্যা হয়, তাহলে নিঃসন্দেহে এটা মূলদ সংখ্যা। ওখান থেকে তো পেলাম, তাহলে এটাও কেমন সংখ্যা? মূলদ সংখ্যা। পেয়ে গেলাম না? তাহলে তোমাকে এরকম পরীক্ষা দিতে পারে, 0.3 ডট কেমন সংখ্যা? তুমি বলবে মূলদ সংখ্যা। বুঝে গেছো? রিপিটিংটা যে হচ্ছে, একটা সংখ্যা বারবার যে রিপিট হচ্ছে, তো তুমি দেখতে পাচ্ছ না যে সংখ্যা 3 রিপিট হচ্ছে এবং পরপর হয়ে যাচ্ছে না? এটা এমনও হতে পারে, আমি একটা উদাহরণ নিচ্ছি। ধরে নাও সংখ্যাটা এমন ছিল, আমি জানি না, একটা যে কোনো সংখ্যা নিচ্ছি ফর এক্সাম্পল, যে 0.305305305305 অ্যান্ড সো অন। তার মানে এখানেও কিন্তু রিপিট হচ্ছে, রিপিটটা এখানেও হচ্ছে, কিন্তু এখানে যেমন 3 সংখ্যাটা একাই রিপিট হচ্ছিল, এখানে কোনো একটা সংখ্যা রিপিট হচ্ছে না। এখানে 305 মানে 305 305 305, কিন্তু আমরা পয়েন্টের পরে একসঙ্গে বলি না 305, এটা বোঝার জন্য বলছি আমি। তার মানে 305 305 305, তার মানে এই সংখ্যাটা আমি বুঝতে পারছি 3 থেকে শুরু করে 5 অবধি রিপিট হচ্ছে। তো এটাকে আমরা লিখতে পারি 0.305 ডট, 3 থেকে স্টার্টিং, 5-এ গিয়ে শেষ। তার মানে 305, এই 3টেই নাম্বার বা 3টে ডিজিট রিপিটিং হচ্ছে। তো এটার মানে এটা।
বুঝতে পেরেছো না পারোনি? আবৃত্ত কথার মানে হচ্ছে এই 305টা আবার পেলাম, ফের আবার এখানে পাচ্ছি, এই যে বারবার ফিরে ফিরে আসছে, এটা আবৃত্ত হচ্ছে। ঠিক আছে, আর এই যে অসীম চলছে, এটা অসীম। কি আবৃত্ত সংখ্যা না আবৃত্ত দশমিক, কি আবৃত্ত কি সিরিজটা হচ্ছে আবৃত্ত হচ্ছে, মানে এই নাম্বারগুলো আবৃত্ত হচ্ছে, বা আবৃত্ত না বলে আমরা বলতে পারি পুনরাবৃত্ত, পুনরায় আবৃত্ত হচ্ছে, পুনরাবৃত্তি ঘটছে। হ্যাঁ, এটা বলতে পারি আমরা। তো ব্যাপারটা বুঝতে পারলে কি পারলে না? তো এবার তার মানে 3-এর উপর ডট, 0 বাদ দিয়ে 5-এর উপর ডট, এর মানে হচ্ছে 3 থেকে শুরু করে 5 অবধি, মানে 0টাও আছে, ডটটা ওটা আমরা লিখি না। বোঝা গেল? ধর না কোনো সংখ্যা লেখা আছে 3.513, ডটটা আছে এখানে আর এখানে, এর মানে কি জানো? এর মানেটা হচ্ছে 3.51 এ অবধি ঠিক ছিল, এবার সে 2 3 সমান। বুঝা যাচ্ছে? কিন্তু 5-1টা রিপিট হয়নি, ওখানে ডটটা নেই। বুঝে গেছো? ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে, তাহলে বলো তো এই সংখ্যাটা যেমন ছিল, কি ছিল তোমরা বলবে? তোমরা বলবে স্যার এটা অসীম তো ছিল, এটা স্যার ছিল মূলত সংখ্যা। তা এটাও কেমন সংখ্যা? এটা কেমন সংখ্যা? তো এগুলো কিন্তু রূপ মূলত সংখ্যার। হ্যাঁ, যদি ফিরে ফিরে আসে, ফিরে ফিরে আসতে হবে, তবে ওটা কি হবে? মূলত সংখ্যা। যদি এমনটা হয় স্যার 0.31452237589054333691, এখানে কোনো রিপিট হচ্ছে? রিপিট তো হচ্ছে, কিন্তু নির্দিষ্ট নিয়ম মেনে হচ্ছে না রিপিট। যেমন এখানে 3 1 এসছে, এখানে 3 এসছে, আবার 7 চলে এসছে। দেখো তো কোনো সংখ্যা বারবার ফিরে ফিরে আসছে কি? এইটা হয় গুলো অমূলদ সংখ্যা। যেমন এই যে পাই, এই পাইয়ের যে ভ্যালুটা আছে, এইরকম একটা মান আসবে 3.14 সামথিং চলতে থাকবে, যেটা রিপিট হবে না। এইটা তাহলে কেমন সংখ্যা? অমূলদ সংখ্যা। ই, এরও একটা ভ্যালু আছে, ঠিক আছে, মানে সাইন্টিফিক মানে ব্যবহৃত হয় আর কি হিসাবে। এটা একটা কেমন সংখ্যা? অমূলদ। বুঝতে পেরেছো? এই যে √2 আছে না, √2, এই যদি ভাঙো, ভাগটা কখনোই মিলবে না, মানে এই যে মানে আনসারটা তুমি পাবে, এইরকম একটা সংখ্যা আসবে, মিলবে না, ওটাও অমূলত। অমূলত গুলো এরকম। তো এবার গল্পটা হচ্ছে, শোনো, এটা বোঝা গেল না তাহলে ব্যাপারটা? মূলত বুঝে গেলে, অমূলত বুঝে গেলে। এবার তোমাকে ধরে নাও একটা সংখ্যা দিয়েছে এরকম, শোনো, এবার কিন্তু একটা রিপিটিং হবে, কিন্তু একটু ব্যতিক্রম টাইপের। কেমন? আগে লিখি এখানে অমূলত, অমূলত সংখ্যা, এটাকে ইংলিশে বলা হয় ইররেশনাল নাম্বার। ঠিক আছে, দেখো এখানে আছে রেশনাল, এখানে আছে ইরেশনাল। ঠিক আছে, বুঝছো কি বুঝছো না? ওকে, তো যখন বলবে অপূর্ণ সংখ্যা, তার মানে সংজ্ঞা কি হয়ে যাবে? যে সমস্ত সংখ্যাকে p/q আকারে লেখা যায় না, ঠিক আছে, তাকে আমরা বলবো অমূলদ সংখ্যা। যেমন √2 একটা বলেছি, √3 বলেছি, √5 বলেছি, √7 হবে, এগুলো সব কি? অমূলদ সংখ্যা। তারপর পাই বলেছি, ই বলেছি, এরা সব হচ্ছে অমূলদ সংখ্যা। এখন একটা গল্প হচ্ছে, তোমাকে একটা সংখ্যা দিয়ে দিচ্ছে এইরকম 0.2333333333332। দেখো তো ভালো করে, রিপিটিং কিন্তু হচ্ছে, কিন্তু এমন ভাবে রিপিটিং হচ্ছে যে আমি কাউকে নিতেই পারছি না। আমি যদি বলি এখানে 232, এখানে দেখো ফের 332 চলে এসছে, তাই তো? বা মানে আমি ঠিক, দেখো একটা জিনিস ভালো করে, আমি যদি 2 3 নিই, এখানে 2 3 এসছে, ফের একটা 3 এক্সট্রা চলে এসছে, আবার ফের এখানে যদি 2 3 3 আসলো, তো ফের একটা 3 এক্সট্রা চলে এসছে না? তার মানে যে রিপিটিংটা হচ্ছে, নিয়ম মেনে হচ্ছে না, তাহলে এই সংখ্যাটা আবার অমূলত। বুঝতে পারছো কি পারছো না? বা এমন হতে পারে 0.02 শোন। বুঝতে পারছো ব্যাপারটা? এটাও কি কেমন সংখ্যা বলো? অমূলত। বুঝতে পারছো কি পারছো না? যদি এমন দেয় 0.02302300,
এটা 2 3, এটা কেমন হবে? এটা মূলত হয়ে যাবে। আবার দেখো 0 2 3 0 2 3 0 2 3 0 2 3 আছে না কমন? তার মানে 0.023 লিখে এখানে ডট এখানে ডট। বুঝতে পারছো কি পারছো না? কে? তাহলে মূলত সংখ্যা নিয়ে একটা হচ্ছে অমূলত সংখ্যা নিয়ে কোনো রকম সমস্যা আশা করি আর নেই, আর হবেও না আশা করি। এটা আমাদের হয়ে গেল। তাহলে কি বলতো, মূলত হয়ে গেল, অমূলত হয়ে গেল। আচ্ছা, এরপরে আসি আমরা বাস্তব সংখ্যা, যেটা আমরা বলছিলাম। হ্যাঁ, এবার সে টপিকে এতক্ষণ হচ্ছিল ট্রেলার, ঠিক আছে? হ্যাঁ, এর পিকচার শুরু হচ্ছে, দেখো এবারে। তো গল্প হচ্ছে বাস্তব সংখ্যাটা কি জিনিস। বলছে তুমি আজকাল যে সমস্ত সংখ্যার সঙ্গে পরিচিত বা যতগুলো সংখ্যা তুমি আজ অব্দি জেনেছো, সবাই বাস্তব সংখ্যা। স্যার কারা স্যার? তাহলে এই যে আমরা আলোচনা করলাম স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলত সংখ্যা, অমূলত সংখ্যা, সবগুলো মিলিয়ে হচ্ছে বাস্তব সংখ্যা। বলেই তো দিচ্ছে বাস্তব, মানে এই জগতে যা আছে সবগুলো মিলিয়ে হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে সেটার নাম দেওয়ার কি দরকার ছিল? সব সংখ্যা তো বাস্তব সংখ্যা না, একটা কারণ আছে। বাস্তব সংখ্যার অপোজিটে আরেকটা সংখ্যা আছে, তার নাম হচ্ছে অবাস্তব সংখ্যা। স্যার এটা আবার কেমন জিনিস? চলো আলোচনা করছি। অবাস্তব সংখ্যা খুব মন দিয়ে বুঝবে, হ্যাঁ? তোমরা কি শুনেছো এটা আগে? শুনবে, এখন শুনবে। দেখো, একটা বাস্তব সংখ্যা, একটা অবাস্তব সংখ্যা। বাস্তব মানে তো স্যার যেটা রিয়েল জগতে আছে। তো আমরা কি বলছি? রিয়েল নাম্বার। এই যে দেখো, রিয়েল নাম্বার লেখা আছে না? রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা। তাহলে অবাস্তব মানে হচ্ছে যেটাকে আমরা ইমাজিন করি বা ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার মানে যে নাম্বারের কোনো রকম অস্তিত্বই নেই, জগতে অস্তিত্বই নেই, সেইটাকে আমরা বলছি ইমাজিনারি নাম্বার। ব্যাপারটা স্যার কেমন একটু বললে ভালো হয়? শোনো মন দিয়ে। ধরে নাও তোমাকে বললাম তুমি ক্যালকুলেটরটাকে ইউজ করো আর এর ভ্যালুটা আমাকে বের করে দেখাও। কত বললাম? এটা হচ্ছে স্কোয়ার রুট। হ্যাঁ, দিয়ে বললাম -1 এর ভ্যালু বের করে দেখাও। তুমি বলবে স্যার আমি এটা চাপলাম ক্যালকুলেটারে, কিন্তু ও বলছে এরর। কি বলবে? এরর। মানে ইমাজিনারি নাম্বার ও ধরতেই পারে না, মানে ওর মধ্যে অস্তিত্বই নেই। কারণ যেটা হচ্ছে ক্যালকুলেটর, এই নিজেই তো একটা বাস্তব জিনিস। তো কি করে ও আমাকে বলবে এটা ইমাজিনারি নাম্বার? সুতরাং ইমাজিনারি নাম্বারকে কোনোদিন ক্যালকুলেটর ধরতে পারবে না। তাই এটার নাম ইমাজিনারি নাম্বার বা অবাস্তব সংখ্যা। যেটা বাস্তবেই নাই, ও তোমাকে দেখাবে কি করে? ও বলবে, হয় বলবে এরর, আর না হয় বলবে ডাজন্ট এক্সিস্ট, অস্তিত্ব নেই। বুঝে গেছো? তো এবার গল্পটা হচ্ছে স্যার কেন এমনটা হচ্ছে। কেন এমনটা হচ্ছে? কারণ যখন আমি √1 লিখছি, √1 দিচ্ছি, তো এটাকে আমরা বলতে পারছি 1 × 1 বলতেই পারি, কারণ এক এককে এক, রাইট? আর এখানে ছোট্ট একটা স্যার 2 লেখা আছে, এটা আমরা ধরি না। কেন ধরি না? কারণ এখানে কিছু না থাকা মানে 2টা আছে। এর নামই তো হচ্ছে স্কোয়ার রুট। তো স্কোয়ার আছে এখানে, তো এখানে এটা আমার লেখার দরকার নেই, তোমরা বুঝে নেবে আছে ওর ভেতরে। তো এখানে যেহেতু দুইটা যেহেতু আছে, তাহলে দুটো সংখ্যা মিলে একটা সংখ্যা বাইরে বেরিয়ে আসবে, 1 পাচ্ছি। √1 মানে কিন্তু আমরা 1 পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে বাস্তব সংখ্যা, বা এটা যতগুলো তুমি জানো পরিচয় সবগুলো ঠিক আছে। কিন্তু যখন একে তুমি বানাবে, তুমি বলো তো এই -1টাকে তুমি কি লিখতে পারবে দুটো রাশির গুণফল আকারে? লিখতেই পারবে না। সেই ক্ষেত্রে একদম আসছে না, না? সেহেতু এটা হচ্ছে আমাদের ইমাজিনারি নাম্বার বা অবাস্তব সংখ্যা। তো এবার কথা হচ্ছে স্যার, তা এই যে -1টা আছে, এটার একটা নাম আছে, সেটার নাম হচ্ছে আয়োটা। এই যে আয়োটা, এটার নাম কি? আয়োটা। আই ফর আয়োটা, এটা আই আছে, স্মল আই আছে। সেক্ষেত্রে এই আয়োটা মানে হচ্ছে √1। যখন তোমরা সায়েন্স নিয়ে পড়বে ক্লাস 11-এ, তখন তোমাদের এই আয়োটার গল্পটা আছে। এই আয়োটা যুক্ত যে সমস্ত সংখ্যাগুলো থাকবে, তাদেরকে আমরা বলি জটিল সংখ্যা বলি বা কমপ্লেক্স নাম্বার বলি। বুঝে গেছো? তো এটা আমাদের ক্লাস 11-এর জিনিস। যে জটিল সংখ্যা যখন আছে, ওটাকে আমরা জেড দিয়ে লিখি। এই জেড সমান সমান হচ্ছে এক্স প্লাস আয়োটা ওয়াই। এই এক্সটা হয়ে যাবে তোমার একটা পূর্ণ সংখ্যা মানে বাস্তব সংখ্যা, এই আয়োটার সঙ্গে ওয়াই একটা গুণাকার থাকবে, নাও থাকতে পারে। এটার নাম হয়ে গেল জটিল সংখ্যা। তো জটিল সংখ্যার মানে হচ্ছে
এর মধ্যে পূর্ণ সংখ্যা থাকবে এবং ইমাজিনারি নাম্বারটাও থাকবে একসঙ্গে, নাম হচ্ছে কমপ্লেক্স নাম্বার। বুঝে গেছো? তোমাদের এটা সিলেবাসে নেই, চিন্তার কোনো কারণ নাই। তো আশা করি বুঝতে পেরেছো কোনটা অবাস্তব সংখ্যা। এটা নিয়ে আমাদের কোনো গল্পই নেই আমাদের সিলেবাসে। ঠিক আছে, আমরা আমরা গল্প করবো কাকে নিয়ে? বাস্তব সংখ্যা নিয়ে। ঠিক আছে, তাহলে এবার হ্যাঁ বলো। তো এবার গল্পটা হচ্ছে এই যে বাস্তব সংখ্যাটা বললাম, তো বাস্তব সংখ্যার আন্ডারে কে আছে বলো? তোমরা বলবে স্যার মূলদ আছে, আর কে আছে? অমূলদ আছে। দেখো ছোট্ট করে একটা আমি যদি ডিভিশন দেখাই, তো বলবে স্যার রিয়েল নাম্বারের আন্ডারে একটা আছে মানে মূলদ সংখ্যা, আর এক হচ্ছে কি অমূলদ সংখ্যা। ঠিক আছে, এই মূলদের মধ্যে আবার ভাগ আছে আবার, যেমন একটা ভাগ হচ্ছে কি বলো, একটা তোমার এই যে পূর্ণ সংখ্যা আছে আমাদের। হ্যাঁ, পূর্ণ সংখ্যার মধ্যে অখণ্ডগুলো পড়ছে। ঠিক আছে, পূর্ণ সংখ্যা আছে, এর মধ্যে অখণ্ড আছে, এর মধ্যে স্বাভাবিক আছে, সবাই আছে এর মধ্যে। ঠিক আছে না? আর কোনগুলো অমূলত? অমূলত যেগুলো ছিল বলেছিলাম, যাকে আকারে লেখা যাবে না, পি বাই কিউ আকারে লেখা যাবে না, তাই তো নাকি? আচ্ছা, মূলদের মধ্যে কিন্তু হ্যাঁ তাহলে ইমাজিনারি তো অমূলতও নয়, না, ও ইমাজিনারি মানে ইমাজিনারি, ও অবাস্তব, বাস্তবেই নাই, ওই তো ধরবো কি করে। এবার আমরা জানবো সেটা হচ্ছে, শোনো এটা ক্লিয়ার হয়েছে, বাস্তব সংখ্যা ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, এবার যেটা জানবো সেটা হচ্ছে আমাদের বীজগাণিতিক সংখ্যা। খুব মন দিয়ে বুঝবে, শোনো বীজগাণিতিক সংখ্যা। ঠিক আছে, বীজগাণিতিক সংখ্যা কি জিনিস খুব মন দিয়ে বুঝবে। বলছে কোনো একটা ইকুয়েশনকে বা কোনো একটা ধরে নাও কি বলবো ওটাকে, সমাধানকে বলবো, যদি আমরা সমাধান করে মানে একটা ধরনের ইকুয়েশন আছে মনে করো, ফর এক্সাম্পল লেখা আছে মনে করো এক্স স্কোয়ার মাইনাস 4x, ঠিক আছে, প্লাস 4 ইকুয়াল টু 0। এটা একটা ইকুয়েশন আছে না? ইকুয়েশন মানে কি, দেখো মাঝখানে একটা সমান চিহ্ন থাকবে, আর এদিকে থাকবে তোমার কিছু একটা এক্স ওয়াই জেড একটা সংখ্যা থাকবে আর কি, আর ডান দিকে 0 থাকতে পারে, নাও থাকতে পারে। তো এই সমস্ত জিনিসগুলোকে যদি আমি সলভ করে যদি আমরা এক্স এর যে ভ্যালুগুলো পাবো, সেগুলো কি আমরা বলি বীজগাণিতিক সংখ্যা। ঠিক আছে, এবার তাহলে এবার কথা হচ্ছে, যেমন এখানে যে সলভ করি এটাকে আমরা, তোমরা একটা ফর্মুলা জানো যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো দেখো যদি ভাঙাই আমি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে না? তোমরা এটা 7 শিখেছো অবশ্য। তো এটাকে কি বলতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার, ডান দিকে 0 পেয়ে গেলাম। এর মানে কি পেলাম বলতো? এর মানেটা হচ্ছে এক্স মাইনাস 2টা দেখো পাওয়ার 2 মানে কি 2 বার আছে, তো এক্স মাইনাস 2 এখানে একবার, আর এক্স মাইনাস 2 এখানে আরেকবার, 0। তার মানে এটুকু বুঝতে পারছি যে দুটো রাশির গুণফল যদি 0 হয়, তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা অতি অবশ্যই 0 আছে। তো হয় এটা 0 আছে, আর না হয় এটা 0 আছে। স্যার কি করে আপনি বুঝলেন যে কোনো একটা 0 হতে পারে? ফর এক্সাম্পল তোমাকে বললাম 5 ইন্টু সামথিং ইকুয়াল টু 0 আছে, তো বলো তো এখানে 5-এর সঙ্গে কত গুণ করলে 0 আসবে? অবশ্যই 0 হবে। তাহলে আমরা বলতে পারি যে দুটো রাশির গুণফল যদি 0 থাকে, তাহলে দুটোর মধ্যে একটা অবশ্যই 0 আছে। এটা তো 5, এ তো 0 হতে পারে না, তো এই 0 তার মানে নিশ্চয়ই। যদি এমনি থাকে ড্যাশ ইন্টু 7, শূন্য দেওয়া আছে, তাহলে বলো তো এটা কত হবে? অবশ্যই 0 হবে। তার মানে দুটো রাশির গুণফলে যখনই 0 দেখবো, দুটোর মধ্যে একটা অবশ্যই 0 আছে। তো এখানে বলো তো এই দুটোর মধ্যে একটা অবশ্যই 0 আছে, কিন্তু আমি দেখে বুঝবো কি করে কোনটা 0 আছে? তো হয় এটা 0 আছে, আর না হয় এটা 0 আছে। যদি এটা 0 হয়, তাহলে এক্স মাইনাস 2 সমান 0 বলবে। তাহলে এক্স কত হবে বলো? এই মাইনাস 2 দিলে কত হয়ে যাবে? +2। তাহলে এক্স এর একটা +2, আর এখানে যদি এটা 0 হয়, এক্স মাইনাস 2 সমান 0 মানে কত? এক্স সমান +2। তাহলে এক্স এর যে ভ্যালু দুটো পাচ্ছি না, একটা +2 একটা +2, মানে দুটো একই মান যদিও। তার মানে এইখানে আমরা এই সমস্যাকে সমাধান করে এক্স এর দুটো ভ্যালু পেলাম, +2 +2। তাহলে ওই +2 সংখ্যা দুটোকে আমরা বলবো বীজগাণিতিক সংখ্যা। বোঝা গেল? এই সমস্ত প্রবলেমকে তুমি যখন সলভ করবে, তুমি জীবনে কোনোদিনও পাই পাবে না বা ই পাবে না। যেহেতু এগুলো পাবে না, এরা হচ্ছে অবীজগাণিতিক সংখ্যা। তো এটা আপনাদের এখন কাজে লাগবে না, এই জন্য এটা সায়েন্সে কাজে লাগে না। ওটা না, ওটা হলো এনার্জি, ই ফর এনার্জি। এটা বড় হাতের না?
হ্যাঁ ওটা বড় হাতের, ই স্ট্যান্ডস ফর এনার্জি, এম ফর মাস অ্যান্ড সি ফর ভেলোসিটি অফ লাইট, বাট হিয়ার ই নট দ্যাট ই। ঠিক আছে, ওকে ডান। না ইলেকট্রনের না, এটা অ্যাকচুয়ালি আমাদের সাইন্টিফিক্যালি ই ব্যবহৃত হয়। ঠিক আছে, তো যাই হোক, তো আশা করি বুঝতে পেরেছো ব্যাপারটা। তো কোনগুলো সংখ্যা হচ্ছে বীজগাণিতিক, যাদের ভ্যালুগুলো আমাদের এখান থেকে যেগুলো পাই, তো কোন ওগুলো পাবো তাহলে, জাস্ট নাম শুধুমাত্র বীজগাণিতিক সংখ্যা। বুঝতে পেরেছো? দেখো, তোমার ক্লাসগুলো একটু শেয়ার টেয়ার করো, তোমার সেটার করছো না কিছু ক্লাসগুলো। বীজগাণিতিক এবং অবীজগাণিতিক শিখলাম। এবার শিখবো যেটা, সেটা হচ্ছে আমাদের ধ্রুবক সংখ্যা। খুব মন দিয়ে শোনো। দেখো, একটা হচ্ছে ধ্রুবক সংখ্যা কি জিনিস। ধ্রুবক কথার অর্থ হচ্ছে ইংলিশে কনস্ট্যান্ট। কনস্ট্যান্টের যদি বাংলা মানে দেখো স্থির। যেমন আমি লিখলাম 5, তো বলো তো এর মানটা 5ই থাকবে চিরকাল, না কখনো 6 হয়ে যাবে? 5ই থাকবে। তো যখন যার মানটা সবসময় ফিক্সড, টাইম যাই হোক না কেন, ওটার নামে ধ্রুবক। 6 ধ্রুবক, 7 মানে যে কোনো সংখ্যা মানে কি, এরা কি ধ্রুবক, মানে এরা সবাই হচ্ছে কনস্ট্যান্ট নাম্বার। এবার যদি আমি বলি চলো, কি বললাম, চলো বা চলো রাশিও বলা হয়। ঠিক আছে, একটা চলো বা চলো রাশি, জিনিসটা বুঝবে ব্যাপারটা কেমন। চলো কথার মানে হচ্ছে যে চলতে থাকবে, মানে মান ওর চেঞ্জ হতে পারে, সময়ের সাথে সাথে মান চেঞ্জ হতে পারে, তারাই হচ্ছে চলো। কেমন, আমি বললাম এক্স, তো এক্স এর মানে একও হতে পারে, দুইও হতে পারে, তুমি যা ধরবে তাই না, তাহলে এর মানটাকে ফিক্স না, যা মন তা হতে পারে, তাহলে এইটা হচ্ছে আমাদের চলো। ওয়াই চলো, জেড চলো না, তার মানে এইগুলো সবগুলো হচ্ছে আমাদের চলো। এবার যদি বলি এরকম 2x প্লাস 3y সমান 0, যে কোনো লেখা লিখলাম মনে করো, তাহলে এখানে বলো তো এই যে এক্সটা আছে একটা চলো, ওয়াই একটা চলো, 2 একটা ধ্রুবক, 3 একটা ধ্রুবক, 0 একটা ধ্রুবক, তার মানে এখানে চলো ধ্রুবক মিলেমিশে আসে না। তো এখানে আমরা যদি এটা নাও লিখি, তো দেখো চলো আছে না দুটো, আর দুটো ধ্রুবক আছে না, এরা একসঙ্গে যেহেতু আছে, একের অধিক আছে চলো, ধ্রুবকও আছে, তো এটাকে আমরা বলি রাশি বলি। রাশি কথার মানে হচ্ছে অনেক, বহু। তো এটা তাহলে কি চলো রাশি হয়ে গেল। আর এটা শুধুমাত্র কি চলো, চলো মানে একটাই থাকবে, আর রাশি মানে অনেকগুলো হয়ে যাবে। বুঝে গেছো ব্যাপারটা? তাহলে ধ্রুবক বুঝে গেলে, চলো বুঝে গেলে, ঠিক আছে না? ওকে, এরপরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে পরম মান। কি বলছি? পরম মান, পরম পরম মান, ঠিক আছে, বা অ্যাবসোলিউট ভ্যালু। খুব ভালো করে বুঝবে, পরম মান বা অ্যাবসোলিউট ভ্যালু। ঠিক আছে, আচ্ছা ব্যাপারটা কিরকম, ধরে নাও তোমাকে আমি বললাম যে -x, ঠিক আছে, আর এইরকম একটা চিহ্ন দিলাম, এটা চিহ্নের নাম হচ্ছে মডিউলাস। চিহ্নের নাম কি? মডিউলাস বা মড বলা হয়। এটা চিহ্নের নাম হচ্ছে, এটা চিহ্নের নাম হচ্ছে মড, MOD মড। মোদি করো না আবার, ঠিক আছে, MOD শুধুমাত্র, হ্যাঁ, এটা হচ্ছে মড, এটা চিহ্নের নাম মড। ওকে, তো মড কত আছে, -x আছে না, এর মানে হচ্ছে এক্স। তো এটাই হচ্ছে মড এক্স এর পরম মান বা ভ্যালু হচ্ছে এক্স। স্যার ব্যাপারটা ঠিক বুঝলাম না। ধরে নাও লেখা আছে -5, আর এখানে মড চিহ্ন দেওয়া আছে, এর মানে আনসার হয়ে গেল 5। বুঝে গেছো? প্লাস থাকবে। যদি হয় এমন স্যার শুধু +5 লেখা আছে, তো মান কত? 5। স্যার -5 লেখা আছে, মান কত? 5। বুঝছো ব্যাপারটা? তার মানে এটার মানে যেটা বুঝলাম, এখানে স্যার ধরেন লেখা আছে 25, এখানে প্লাস মাইনাস যা থাক না কেন আনসার কি হবে? 25। এটা হচ্ছে মড আমাদের। বুঝে গেছো? এটা হচ্ছে আমাদের পরম মান। ক্লিয়ার না? জাস্ট সংখ্যাটা নেব। ওকে, যদি এমন থাকে -5, বলে এর মান কত হবে তাহলে? -5 হবে তখন আমার। হ্যাঁ, বুঝছো কি বুঝছো না? কারণ যেহেতু মাইনাসটা আছে, এটা না, এটা আমাদের প্লাস হয়ে গেলো, এটা তো যা আছে তাই থেকে যাবে এখানে। বুঝলি না বুঝলেন ব্যাপারটা? এখানে যেমন দেখো -x ছিল, এক্স হলো, -5 ছিল, 5 ছিল, এখানে মাইনাস অফ ভিতরে কিছু একটা আছে, তো মাইনাসটা উঠে যাবে, ভিতরে যা আছে তাই থেকে যাবে। বুঝলে না?
ওকে, এটা আমাদের কি বলো, পরম মান, প্লাসে আসবে। যদি ও বলছে এমনি স্যার প্লাস আছে, ফের +5 আছে, এমনি আছে না, তাহলে বলো এটা চিহ্ন যা আছে সব প্লাস হয়ে যাবে না, এটা যা আছে তাই বসে যাবে। মানে কি +5 মানে কত, 5। বুঝে গেলে না, খুব কঠিন আছে। এটা হচ্ছে পরম মান, পরম পরম সুন্দরী। এরপরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে একক স্থানীয় সংখ্যা বা এ নাম্বার বা ডিজিট বের করব। তোমাকে ধরে নাও, মন দিয়ে শুনবে, শোনো খুব ধ্যান দিয়ে শুনবে, ঠিক আছে? এটা হচ্ছে একক স্থানীয়, খুব মন দিয়ে বুঝবে। তোমাকে বললাম 5321, 5321, এই সংখ্যাটার এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, এটা দশক স্থানীয় অঙ্ক, শতক স্থানীয় অঙ্ক, আর এটা সহস্র বা হাজার স্থানীয় অঙ্ক। তোমাকে বললো 5321-এ দশক স্থানীয় অঙ্ক কত, 2। তোমাকে যদি বলে যে 5321 সংখ্যায় একক স্থানীয় অঙ্ক কত, 1, সহজে বলতে পারছি না, ওটাই হচ্ছে একক স্থানীয় অঙ্ক তোমাকে বের করতে বলবে। কিন্তু পরীক্ষায় এত সহজ আসবে না। তোমার কিরকম বলবে, পরীক্ষায় দেবে এরকম পাওয়ার থাকবে 2, এবার বলবে যে একক স্থানীয় অঙ্ক কত হবে। তো কি নিয়মটা হচ্ছে কি, দেখো পাওয়ার 2 আছে না, পাওয়ার 2 এর মানে হচ্ছে যে 5321 সংখ্যাটা 2 বার আছে গুণ আকারে। বুঝতে পারছো কি পারছো না? তো যদি এই দুটোকে আমি গুণ করি, তো গুণ যখন আমরা করি, আমি ধরো গুণটা করছি, মনে করো 5321, 5321, তো আমরা যখন গুণটা যখন করি, আমরা এটাতে গুণ করি আগে না, তো কি বলি, 1 1 1 বলি, 1 2 2, ওটাই আসবে না, 1 3 3, 1 5 5। এরপরে যখন আবার লিখি একটা গুণ চিহ্ন দিই আমরা এখানে, তো 2 দিয়ে করি, 2 1 2, 2 4, 2 3 6, 2 5 10, করি কি করি না, তার 5 3 দিয়ে করি, 5 দিয়ে করি। তাহলে বলো তো যখন আমরা এমনি সব লেখার পর যখন যোগ করি, এখানে একটা চুপচাপ নিচে নেমে যায় না, না কেউ আসে কেউ এখানে আর, কারণ এখানে গুণ চিহ্ন আসবে, তারপর এখানে গুণ চিহ্ন আসবে, তারপর এখানে আসে না এরকম ভাবে। তার মানে এখানে কোনো সংখ্যা আর বসে না। তার মানে বুঝে যাচ্ছ যে শেষের দুটো সংখ্যা গুণ করে যেটা আসছে ওটাই কি একক স্থানীয় অঙ্ক না, ক্লিয়ার না? তার মানে বলো তো এখানে, তার মানে আমি কি দেখবো, আমি এসব সংখ্যা দেখবোই না, আমি দেখবো কি, আমরা দেখবো এ কত আছে আর এরা কত আছে, এক একে কত, তার মানে শেষে আসবে 1। তাহলে এই সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক হচ্ছে 1। বুঝে গেলে না? এবার গল্পটা হচ্ছে, মন দিয়ে বুঝবে, এটা দারুণ জিনিস, বুঝে গেলে এত মজা আসে না, দারুণ মজা আছে। সব চিন্তার কোনো কারণ নাই, সব বলবো। দেখো, ধরে নাও সংখ্যাটা লেখা আছে 532141, আর বাইরে পাওয়ার দেওয়া আছে মনে করো 100। এর মানেটা হচ্ছে কি, এই সংখ্যাটা 100 বার আছে না গুণ আকারে, তার মানে সবগুলো সংখ্যার সাথে কত করে আছে, 1 করে করে আছে। তো তুমি যতগুলো তুমি 1 গুণ করো কত আসবে, তাই এটা আনসার 1। তাহলে তাহলে এর একক স্থানীয় সংখ্যা 1। তাহলে কি এখানে জানলাম আমরা, যে কোনো সংখ্যার সাথে যদি 1 থাকে, পাওয়ার যাই থাক, আনসার 1, মনে থাকবে। ওকে, এবার চলে আসি 2 এর গল্প। যদি থাকে ধরো 3 2 4 5 2 আছে মনে করো, ঠিক আছে, আর এখানে একটা সংখ্যা দেওয়া আছে মনে করো 2 দেওয়া আছে মনে করো, কি আছে বলো, 2 আছে। তো এর মানে কি বুঝলে, এই সংখ্যাটা দুবার আছে গুণ আকারে, কত আছে, 32,452 গুণ 32,452, কত হবে, 2 দিয়ে কত হবে, তাহলে আনসার 4, তাহলে পেয়ে গেলাম। কিন্তু স্যার যদি এটা পাওয়ারটা স্যার 4 থাকে, এখানে পাওয়ারটা যদি 4 থাকে, তার মানে কি দুটা তাহলে কবার গুণ, 4 বার আছে না, তার মানে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 আছে না, বুঝলে কি বুঝলে না, কারণ যেহেতু বলছি পাওয়ার 4 মানে কি এই সংখ্যাটা 4 বার লেখা আছে, তাহলে শেষেরটা 2 আছে, শেষেরটা 2 আছে, এমনি 4 বার 2 আছে, তাহলে 4টা 2 লিখলাম, 2 2 4, 2 2 4, 4 4 কত, 16, লাস্টে কত পেলাম, আনসার 6। তাহলে ক্লিয়ার না? ওকে, তার মানে আমরা পাওয়ার যখন এরকম থাকছে 4, তো এরকম করে পেয়ে গেলাম না। যদি এটা স্যার 5 থাকে, কত থাকে, 5, তো আমার বলো তো, তাহলে এখানে 8টা 2 আসবে না, তো আবার এখানটা 2, তাহলে কি না বলো, 16 দিয়ে
32, লাস্টে কত আসছে? আনসার 2। তো এরকম স্যার যদি সংখ্যা 4-5 থাকে স্যার ঠিক আছে, যদি স্যার অনেক বড় সংখ্যা থাকে তখন তত আর কি লিখতে পারবো? পারবো না। তখন কি নিয়ম আছে? মন দিয়ে শোন, দেখো মন দিয়ে, ধরে নাও, শোনো মন দিয়ে, এখানে লেখা আছে মনে করো 33 লেখা আছে মনে করো। কত লেখা আছে? তার মানে দুটা কতবার আছে? 33 বার আছে। তো আমি কি বলতে পারি যে স্যার এই দুটা যে আছে এই 2 এর পাওয়ার 33 লিখতে পারি কি পারি না? লিখতেই পারি, মানে দুটা 33 বার আছে গুণ আকারে না? সবটাই আছে। তো আমরা কোনটাকে ধরবো? শুধুমাত্র একক ঘরটা, এটাকে নিব। তো 33 যখন আছে, তো স্যার 2 কে স্যার 33 বার লেখা কিন্তু অসম্ভব। কি করব আমরা একে? আমি কিন্তু এটা জানি ভালো করে যে 2 এর পাওয়ার 4 মানে কত পেলাম আমরা, বলো? লাস্টে 6 পেয়েছিলাম না? কারণ 16 আসছিল কি না, লাস্টে 6 আসছিল না? তার মানে প্রত্যেকটা 4 করে করে 6 আসছে না? আসছে কি আসছে না? তাহলে একে 4 দিয়ে তুমি ভাগ করো, একে তুমি 4 দিয়ে ভাগ করো। যদি তুমি একে ভাগ করো 4 দিয়ে, তো 2 এর পাওয়ার তাহলে দেখো 4 8 32 না? আর থাকছে কত পরে? 1। তাহলে 4 8 32 আর 1 33 না? বুঝে গেছো ব্যাপারটা? তাহলে এবার গল্পটা হচ্ছে এখানে আমার, যে 2 এর পাওয়ার 4 আছে, তো আছে না? তো 2 এর পাওয়ার 4 টু দি পাওয়ার 8 লিখতে পারি এখানে, আর ইনটু 2 এর পাওয়ার কত 1 লিখতে পারি না? বুঝলে না মনে হয়? এই যে 4 8 গুণ আছে না, দেখো তাই করছি, 4 8 32, আর এখানে 2 এর পাওয়ার 1 মানে কি অ্যাকচুয়ালি গুণ, মানে নিয়ম হচ্ছে পাওয়ারটা যখন ভাঙবে, তো এই দুটা এরও মানে দেখো 2 এর মাথায় এটাও আছে, 2 এর মাথায় এটাও আছে না? তো এই জন্য দেখো আলাদা করে ভেঙে নিয়ে আলাদা যাবে। ঠিক আছে? তো এবার কথা হচ্ছে, এই যে মানেটা পেলাম 2 এর পাওয়ার 4, তো এটার মানে কত হয়ে যাচ্ছে? 6। লাস্টে 6 হচ্ছে। আর 6 এর পাওয়ার তুমি যাই দাও না কেন, 6 ওটা আসবেই। মানে 6টা তুমি যতবার গুণ করো কত আসবে? 6 আসবেই। 6কে তুমি দুবার করলে 6 6 36, তিনবার করো 6 6 36, 36 6 মানে কি আবার আসছে কত? 216 আসছে, 6 আসছে আবার না? তার মানে তুমি 6 এর পাওয়ার যাই নাও না কেন, কি আসবে? 6। তাই না? 6 না তাহলে কেন? 6 তো নাকি? এটা তুমি মানে 6 খেয়াল রাখো। আর 2 এর পাওয়ার এখানে কত আছে? 1। তো 2 এর পাওয়ার 1 মানে কত বলো? 2। কত হচ্ছে বলো তো? 12। লাস্টে কত পেলাম? তার মানে এটা হচ্ছে 2 আনসার। এর যে শেষে হচ্ছে তাহলে কত আনসার বলো? 2। এবার কথা হচ্ছে স্যার এতটা কেমনি খেয়াল রাখবো? পারবো না স্যার, আরো সহজ করে বলে দিচ্ছি। কি করবে? দেখো, চুপচাপ দেখো, যদি কঠিন লাগে কি করবে? সিম্পল, জাস্ট শেষের সংখ্যা 2 আসে না, 2টাকে নেবে, নিলাম, একে আমি 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করব। তো 4 দিয়ে যদি ভাগ করি কত হবে? 4 8 32 না? থাকছে কত করে ভাগশেষ? ওই পাওয়ারটা 1 নেবে। কত হচ্ছে 2 এর পাওয়ার 1 মানে কত? আনসার 2। গজব না? হ্যাঁ। তাহলে এবার চলো একটু আমরা অন্য সংখ্যা নিই। ধরে নাও, খুব মন দিয়ে বুঝবে, ধরে নাও লেখা আছে কোন একটা সংখ্যা 7 8 5 4 2, আর ব্র্যাকেটে এখানে দেওয়া আছে মনে করো 101 আছে। কিচ্ছু না, 101 কে আমরা 4 দিয়ে ভাগ করব। 101 কে আমরা 4 দিয়ে ভাগ করব। আগে বলো শেষে এখানে 2 আছে না? আমি ওইটা লিখলাম আগে এখানে সুন্দর করে। একে 4 দিয়ে ভাগ করো। 101 কে যদি 4 দিয়ে ভাগ করো কবার যাবে? 4 25 100, থাকছে কত ভাগশেষ? পাওয়ার 1। কত হবে আনসার তাহলে? 2। হয়ে গেল না? ওকে। আর যদি স্যার ভাগটা মিলে যায়, ভাগটা যদি ধরে 100 আছে মনে করো, এখানে 100 আছে মনে করো, হতে পারে না? স্যার এখানে 100 আছে, আমাকে বলেছে একক স্থানীয় অঙ্কটা কত। এখানে 2 আছে না? সুন্দর করে 2 লেখো এখানে। একে 4 দিয়ে ভাগ করো, 4 25 100 না? ভাগটা কত দিয়ে গেল? না মানে 4 দিয়ে ভাগ করলাম, ভাগটা মিলে গেছে না? পাওয়ার 4 নাও, মিলে গেলে যেটা দিয়ে দিলে সেটাকেই নাও, 4 দিয়ে। তো কত হলো বলো? 16 মানে কি আনসার 6, তাহলে আনসার 6। হয়েছে না ক্লিয়ার? তাহলে একের নিয়ম জেনে গেলে, একের নিয়ম হচ্ছে কি পাওয়ার যাই থাকবে আনসার 1। 2 এর নিয়ম কি বললাম?
পাওয়ার যদি এখানে যা থাকবে যদি 4 দিয়ে ভাগ করে মিলে যায় তো 2 এর পাওয়ার 4, আর যদি ভাগটা না মিলে যেটা থাকছে 4 দিয়ে ভাগ করার পর ভাগশেষ সেটা 2 এর পাওয়ার নিয়ে নেব। বুঝে গেলে? ওকে, এবার চলে আসো 3 দিয়ে। এটাই সংখ্যা মনে করো, এটাই মনে করো। হ্যাঁ, শোনো মন দিয়ে। লেখা আছে এখানে 3 আছে, খুব মন দিয়ে বুঝবে। কত আছে? ৭৮,৫৪৩। টু দি পাওয়ার কত আছে? 100। তোমাকে বললো একক স্থানীয় অঙ্কটা কত আছে, কিচ্ছু না। শেষে কত আছে? যা সুন্দর করে এখানে 3 লিখবে। পাওয়ারটা কত আছে? 4 দিয়ে ভাগ করো, ভাগটা মিলে যাচ্ছে না? পাওয়ার 4, পাওয়ার 4। যেহেতু 4 দিয়ে ভাগ করে ভাগটা মিলে গেল, পাওয়ার 4। তাহলে 3 এর পাওয়ার 4 মানে কি? 3টাকে 4 বার গুণ না? এই 3 গুণ 3 গুণ 3 গুণ 3, 3 3 9, 3 3 9, 9 9 81। লাস্টে কত পেলাম? আনসার 1। বুঝে গেছো না? যদি স্যার এটা 102 থাকে, স্যার থাকতেই পারতো, এটা স্যার 102 আছে। তাহলে বলো, নিয়ম হচ্ছে কি, আমাকে বলেছে একক স্থানাঙ্ক কত হবে, সিম্পলি 3 আছে না, 3 নিলাম। পাওয়ার 102 আছে, 4 দিয়ে ভাগ করো। তো 4 দিয়ে যদি ভাগ করো তো ভাগটা মিলবে কি মিলবে না? মিলবে না। 4 25 100 হলো, থাকছে কত পরে? পাওয়ার 2। 3 এ 9 হচ্ছে না? আনসার 9। কি খুব কঠিন না ইজি আছে? ইজি আছে। এগুলো বাড়ি গিয়ে অবশ্যই কিন্তু দেখবে ক্লাসটা আবার। এবার শোনো, ধরে নাও, এবার শোনো, এই তাহলে 1 দিয়ে হলো, 2 দিয়ে হলো, 3 দিয়ে হলো, 4 দিয়ে। এবার 4 দিয়ে ধরে নাও শেষে আছে এখানে মনে করো 4 আর 5 4, ঠিক আছে, 4 নাকি? হ্যাঁ, 4 দিয়ে বোঝা মনে করো। পাওয়ার কত আছে? 102। ঠিক আছে, শেষে কত আছে? 4। তোমাকে এবার বলছে যে একক স্থানাঙ্কটা কত হবে। কিচ্ছু না, একটাই কাজ আমাদের। একে আমরা কি করব? শোনো, এটা যদি আমি নিয়ম একদম সহজ করে বলে দিই, এখানে দেখবে পাওয়ারটা জোর আছে না বিজোর আছে? পাওয়ারটা কি আছে? জোর। উত্তরটা চোখ বন্ধ করে লাস্টে 6 হবে। তাহলে জোর হলে কত হবে বলো? 6 হবে, ঠিক আছে। আর যদি বিজোর হয় তাহলে 4 হবে। স্যার কি করে বুঝলেন? চলো একটু দেখে নিচ্ছি তাহলে। হ্যাঁ, শুধু 4 এর ক্ষেত্রে যদি শেষে 4 থাকে, পাওয়ারটা উপরে জোর, চোখটা বন্ধ করে 6 আসবে। পাওয়ার যদি হয় এখানে বিজোর, যদি এখানে থাকতো মনে করো তাহলে 7 8 4 আছে মনে করো, আর পাওয়ার আছে মনে করো 103। এটা জোর না বিজোর? তাহলে আনসার যেটা আসবে 4, লাস্টে কত হবে? 1 4 থাকবে, 6 আসবে, 6 আসবে। কি করে সেটা বুঝছেন চলো দেখা যাক। সেম নিয়ম, একদম সেম নিয়ম। শেষে কত আছে এখানে? তো 4 লিখলাম। তাহলে এর ক্ষেত্রে বলছি পাওয়ার কত আছে? 102। 4 দিয়ে ভাগ করব, কত হচ্ছে ভাগশেষ? পাওয়ার 2। তাহলে 4 4 16, দেখো 6 আসছে এখানে, মিলে গেল না? এবার চলো আমি এখানে নিচ্ছি মনে করো 3 নিচ্ছি, মনে করো 103 নিলাম। বলো 4 আছে না? 4 নিলাম। একে তাহলে কি করব আমরা? 4 দিয়ে ভাগ করব, কত পাচ্ছি ভাগশেষ? তো পাওয়ার 3। তাহলে 4 এর পাওয়ার 3 মানে কত? 4 ইন্টু 4 ইন্টু 4, 4 4 16, 16 4 64, লাস্টে কত পেলাম? 4। ক্লিয়ার না? তাহলে জাস্ট অত দরকার নেই, খালি ভাববে 4 যখন থাকবে শেষে, পাওয়ার যদি জোর হয় তো 6, পাওয়ার যদি বিজোড় হয় 4। বুঝতে পারছো কি পারছে না? ওকে, চলো এবারে দেখো। ধরে নাও একটা সংখ্যা, যে কোনো সংখ্যা আছে মনে করো 1 2 3 4 5, আর পাওয়ার যা আছে মনে করো 102 আছে, ঠিক আছে। শুধু 102 কেন বলছি আমি? যে কিছু হতে পারে, হতেই পারে পাওয়ার। হ্যাঁ, যদি এরকম থাকে অনেকে পরীক্ষায় দেখে ঘাবড়ে যাবে, বাপরে। নেক্সট, না, রুকো 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 যারা, দেখো এখানে যে আছে কত শেষে আছে, পাওয়ার কি আছে দেখার দরকার নাই, আনসার 5। কত হবে? 5। একক স্থানীয় অঙ্ক 5। 5 এর পাওয়ার যাই থাক না কেন 5 গ্যারান্টি হবে, ঠিক আছে। একদম 1 আর 5 একদম মিলে গেছে। যদি পাওয়ার যাই থাকে একই হবে।
5 বলছে আমিও সেম, যা থাকে আমি 5ই হবো। কিরকম? চলো 5 এর পাওয়ার 2 নাও, কত 25 না? কত পেলাম? 5। 5 এর পাওয়ার 3 নাও, কত 125 না? কত পেলাম? 5। বুঝছো কি বুঝছো না? এইভাবে। তার মানে 5 এর পাওয়ার যাই হোক লাস্টে কত হবে? তাহলে 1 2 3 4 5 জেনে গেলাম না? 1 এর পাওয়ার যাই হোক 1, 2 এর পাওয়ার যদি মানে থাকে ওই কি বলে যেন 4 দিয়ে ভাগ করব, যদি ভাগটা মিলে যায় তো 2 এর পাওয়ার 4, আর ভাগটা যদি না মিলে থাকছে যেটা অবশিষ্ট ওটা 2 এর পাওয়ার নেব। ক্লিয়ার? 3 দিয়ে 4 দিয়ে ভাগ করব, ভাগ যদি মিলে যায় 3 এর পাওয়ার 4, আর ভাগটা না মিলে 3 এর পাওয়ার অবশিষ্ট, মানে ভাগ শেষ। 4 দিয়ে পাওয়ার যদি জোর হয় 6 আনসার, পাওয়ার যদি বিজোড় হয় 4 আনসার। 5 এর পাওয়ার যাই হবে আনসার 5। কি খুব ইজি না? হ্যাঁ, শূন্য যাই থাক না কেন 4 দিয়ে ভাগ করে দেখবো আমি, 4 দিয়ে ভাগ করে দেখবো। কার ক্ষেত্রে বলছো বলো, কার ক্ষেত্রে? এখানে শূন্য শূন্য হবে, শূন্য শূন্য হবে, একদম ভালো সংখ্যা ওটা। তাহলে কি জানলাম বলো? 1 2 3 4 5 আমাদের জানা হয়ে গেল। এবার 6 দিয়ে, 6 এর পাওয়ার যাই হোক 6। হ্যাঁ হ্যাঁ, দেখো 6 এর পাওয়ার যদি 2 হয় 36, 6 এর পাওয়ার 3 হয় 6 6 36 সময় কত বলো? 216। তুমি কত 6 আসছে না? 6 এর পাওয়ার যাই থাক 6, 5 এর পাওয়ার যাই থাক 5, 1 এর পাওয়ার যাই থাক 1, 0 এর পাওয়ার যাই থাক 0। হিরো। ওকে, নেক্সট। এবার 7 দিয়ে ফের সেম বক্তব্য। হ্যাঁ, 7 কোনটা সংখ্যা আছে মনে করো? 1 2 3 4 7 আছে মনে করো, পাওয়ার আছে মনে করো 99। নিলাম ইচ্ছা মতো আমরা একটা, কত লাস্টে আছে? 7 নাও সুন্দর করে, পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করব, ওই একই গল্প। 4 দিয়ে পাওয়ারটা কি করব? ভাগ করব। তাহলে তুমি যদি 99 কে ভাগ করো 4 দিয়ে, তো 4 2 এ কত? 8, 1 নামলো 19, 4 4 এ 16, নামছে কত? 3। তাহলে কত ভাগশেষ পেলাম? 7 এর পাওয়ার 3। ঠিক, দেখো তাহলে 7 7 কত? 49 ইন্টু কত? 7 না? 7 নয় কত? 63, লাস্টে কত পেলাম? আনসার 3। কঠিন কি? ওকে, তাহলে কিছুই না, জাস্ট ভাগশেষটাকে নেব। যদি ভাগটা মিলে যায় তো 7 এর পাওয়ার 4 হয়ে যেত, যদি ভাগটা মিলছে না পাওয়ারটা নেবো, ভাগশেষটাকে নেব। ওকে, 7 হয়ে গেল। 8, 8 এরও একই নিয়ম। হ্যাঁ, ওই ওরকম ভাগ করবো 4 দিয়ে, যদি ভাগটা মিলে যায় তো 8 এর যেটা থাকবে 8 এর পাওয়ার 4, তারপরে যদি না মিলে পাওয়ার ভাগশেষ। হয়ে গেল না? 8টাও ডান হয়ে গেল। তাহলে বলছি না তাহলে 9এরটা, 9এরটা একদম সেম। 9এর খেয়াল রাখবে, 9এর ক্ষেত্রে যদি পাওয়ার যদি জোর হয় আনসার 1, আর যদি বিজোড় হয় তো আনসার হবে আমাদের 9। কিরকম? তো 1 2 3 4 5 9 আছে, আর পাওয়ার লেখা আছে মনে করো, ধরে নাও 90 লেখা আছে মনে করো। ঠিক আছে, 90 ফর এক্সাম্পল ধরেন। তাই এখানে দেখো 9 আছে না? 9 নিলাম। ঠিক আছে, বলো একে আমরা কি করবো? 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে যদি ভাগ করি, 4 2 এ 8, 4 2 এ 8 থাকছে কত? 1 10, 4 2 এ 8 থাকছে কত পরে? 2, পাওয়ার 2। তাহলে পাওয়ার 2 তো কত বলো তো? 9 না 81 হচ্ছে না? কত পেলাম? আনসারে 1 পেলাম। তাহলে ক্লিয়ার? 8টা সংখ্যা আছে মনে করো 3 7 5 9, আর পাওয়ার আছে মনে করো 91, 91। তাহলে আবার দেখো 9 আছে, 9 লিখলাম, পাওয়ারটা যা আছে কি করব? 4 দিয়ে ভাগ করব। তো 4 2 8, হাত থাকছে 1 11, 4 2 8, হাত থাকছে 3, তাহলে পাওয়ারটা নেব 3। 9 এর পাওয়ার 3 মানে কত? 9 গুণ 9 গুণ 9 না? 9 না কত? 81 ইন্টু 9, 9 কে 9, আনসার 9। তার মানে নিয়মটা হচ্ছে কি বলতো? যদি এটা দেখো জোর আছে না তো আনসার 1, বিজোড় আছে না আনসার 9। তাই খেয়াল রাখবে, জোর হলে 1 আর বিজোড় হলে 9। ঠিক আছে না? তাহলে যেমন 4 এর ক্ষেত্রে বললাম, 4 এর ক্ষেত্রে কি বললাম? জোর হলে 6, বিজোড় হলে 4। 9 এর ক্ষেত্রে জোর হলে 1, বিজোড় হলে 9। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।